আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। সো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা কোন চ্যাপ্টারটা পড়বো সেটা আশা করি জানো। সো প্রাণীর পরিচিতি চ্যাপ্টারের আমরা রুই মাছ অংশটা আজকে পড়া শুরু করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা রুই মাছ অংশটা তাহলে শুরু করব। তো একটা কথা বলে রাখি, চেষ্টা করবে কি আজকে শুরু করে রুই মাছটা আজকে শেষ করে দেওয়ার। এখন ভাবতে পারো ভাইয়া এক ক্লাসে কিভাবে আপনি একাডেমিক বায়োলজি ক্লাস আসলে শেষ করবেন। এটার একটা বড় কারণ হচ্ছে ভাইয়া দেখো, রুই মাছের উপর ওয়ান শট ক্লাস এক্স্যাক্টলি পসিবল। কারণ হচ্ছে কি, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, রুই মাছ টপিকটা, হ্যাঁ তোমার কাছে মনে হতে পারে বই উল্টায় অনেক বড় একটা টপিক, কিন্তু তুমি যদি যখনই সৃজনশীল প্রশ্ন বা হচ্ছে এমসিকিউর কথাই বলি না কেন, ওভারঅল রুই মাছ টপিকটাতেই যেই ধরনের প্রশ্নগুলো আসে সেগুলো পড়ায় দেওয়ার জন্য একটা ক্লাসই মোটামুটি এনাফ। এবং রুই মাছ টপিকটা তোমাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট টপিকও আমি হয়ে যেতে পারে ইনশাআল্লাহ এইচএসসি আসতে আসতে। তার একটা বড় কারণ হচ্ছে তোমার রুই মাছ থেকে কী ধরনের প্রশ্ন আসবে এটা এমনিই বলে দেওয়া যায়। হাতে গোনা 3 থেকে 5টা টপিক আমি বলে দিব, এইগুলোর থেকেই রুই মাছ সেই ঘুরে ফিরে বিগত 5 বছর ধরে আসতেছে, 6 বছর ধরে আসতেছে, আগামীতেও আসবে। সো এই জন্য যেহেতু যেই টপিকের উপরে আমি জাস্ট বলে দিতে পারি যে হাতে গোনা এই 4-5টা কোশ্চেন আসবে বা হাতে গোনা এই 5-6টা প্রশ্ন আসবে, সেই টপিকে আসলে মানে পড়তেই ভাল লাগে এবং হচ্ছে মূল কথা হচ্ছে ওই টপিক থেকে অ্যান্সার করতেও ভাল লাগে। কারণ আমাদের হাইয়েস্ট প্রিপারেশন থাকে ওই টপিকগুলোর উপর। আমরা ওই চিত্রগুলো ভালো করে শিখে রাখি, ফ্লো চার্ট ভালো করে শিখে রাখি, কিসের পর কী লিখবো বর্ণনা, কীভাবে সুন্দর করে প্রেজেন্টেশন করতে হবে, এভরিথিং আমাদের গুছানো থাকবে। সো আসো আমরা শুরু করি আজকে রুই মাছ টপিকটা। সাথে আছে তোমাদের সাথে অ্যাজ ইউজুয়াল তোমাদের সামিউল ভাইয়া। ওকে, তো আজকে রুই মাছ টপিকটাতে আমরা মোটামুটি যেই জিনিসগুলো কাভার করব সেটা আমি লিখে রাখছি। শুরুতেই বাহ্যিক গঠন কাভার করব, কিন্তু এর আগে যেই জিনিসটা নিয়ে কথা বলি নাই সেটা হচ্ছে যে, আমি আগে বলি, দেখো বাহ্যিক গঠনের আগে একটা জিনিস মনে রাখবা, সেটা রুই মাছ হোক, হাইড্রা হোক, ঘাস ফড়িং হোক, প্রতিটা জায়গায় আমি একটা জিনিস তোমাদেরকে শুরুতে পড়াই নেই, বাট এখন আমি তোমাকে এই ক্লাসটা বলবো যে যেটা পড়ে দিতে হবে সেটা হচ্ছে ভাইয়া শ্রেণীবিন্যাস। আমি তোমাদেরকে খুব সম্ভবত শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন কোনোটারই সেভাবে পড়াই নাই, কিন্তু এখন আমি বলতেছি শ্রেণীবিন্যাসটা পড়ে রাখো বা আমি তোমাকে পড়াই দিব। কেন? কারণ হচ্ছে যে ভার্সিটি ভর্তি পরীক্ষায় সর্বাধিক যদি রিটেনে কোনো কিছু থেকে প্রশ্ন এসে থাকে সেটা হচ্ছে অমুকের শ্রেণীবিন্যাস করো, তমুকের শ্রেণীবিন্যাস করো, ডিরেক্ট তোমার একদম কিংডম থেকে শুরু করে স্পেসিস পর্যন্ত পুরোটা ক্লাসিফিকেশন তোমাকে লিখতে বলে। এটা দ্বিতীয়ত, ভার্সিটির এমসিকিউতে এই ধরনের প্রশ্ন করে। এখন তুমি বলতে পারো ভাই একাডেমিকে আমাদের লাগবে কি না, একাডেমিকেও লাগবে, বাট জেনারেলি এই জায়গা থেকে প্রশ্নটা কম হয়। এই জন্য আমি তোমাদেরকে শুরুতে পড়াইনি, যেহেতু এইচএসসিতে এটা কিছুটা কম আসে, ঠিক আছে, কিছুটা কম আসে বলা যায়। ইভেন আমার দেখা মতে আসলে ক্লাসিফিকেশান থেকে ডিরেক্ট প্রশ্ন আমি পাইও নাই, বা এই ক্লাসিফিকেশান করো এটা তো কখনো বলেই না, বরং এখান থেকে এমসিকিউ আসলে সেভাবে আসে না। যেইটা আসে আমরা বইয়ের মূল লাইন পড়লেই আসলে ওটা কাভার হয়ে যায়, ঠিক আছে। সো আমরা শ্রেণীবিন্যাসটা সবার আগে কাভার করব, যেটা হচ্ছে আমাদের টপিকেরও বাহিরে। দেন হচ্ছে আমাদের মূল টপিকের যে অংশগুলো সেটা হচ্ছে দেখো যে বাহ্যিক গঠন নিয়ে আমরা পড়াশোনা করব রুই মাছের। সো এটা কেমন ইম্পর্টেন্ট, এটা যদি আমাকে বলতে বলো এটাকে আমি বলবো ভাই এটা 1 স্টার ইম্পর্টেন্ট বা 2 স্টার হাইয়েস্ট ইম্পর্টেন্ট। 1 স্টারই আমি দিব। কেন 1 স্টার দিব? কারণ হচ্ছে এখান থেকে তেমন একটা প্রশ্ন আসে না, কিন্তু সৃজনশীলে বেশ কয়েক বছরে দেখছে যে আসছে। সো এই জন্য বাহ্যিক গঠনটা আমাদের একটু ভালো করে পড়তে হবে। এছাড়াও এমসিকিউর জন্য পড়তে হবে বাহ্যিক গঠন সেটা ঘাস ফড়িংয়ের হোক, রুই মাছের হোক, হাইড্রার হোক, সব কিছু আমাদের এমসিকিউর জন্য দেখা লাগেই। সো এমনিও আমাদেরকে পড়তে হবে। দেন দ্য মাস্টার টপিকস, তোমার 3টা, এই যে একসাথে 3টা টপিক খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে রক্ত সংবহনতন্ত্র, এইটারই অংশ হচ্ছে ধমনীতন্ত্র। তো মনে করতে পারো ভাইয়া ধমনীতন্ত্র আছে, শিরাতন্ত্র কই? শিরাতন্ত্র এতটাই কঠিন এবং কমপ্লেক্স, সেখান থেকে আসলে কঠিন পরীক্ষায় প্রশ্ন আসে না। এবং তুমি যদি বইয়ে ছবিটা দেখো, মাথা ঘুরাইতে বাধ্য হইতে পারে, ঠিক আছে, বাধ্য হইতে পারো। সো দ্যাটস ওয়াই আমরা ধমনীতন্ত্র কমপ্লিটলি পড়াবো না, বাট যেই লাইনগুলো লাগবে আমি সেটা তোমাকে পড়াই দিব, ঠিক আছে। সো এইগুলোর ইম্পর্টেন্স হচ্ছে মোটামুটি ধরো 3 স্টার থেকে 4 স্টার, আমি 3 স্টারই দিলাম না হয়। সো শ্বসন কৌশল, ধমনীতন্ত্র,
তারপরে হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, এগুলো খুব ভালো করে পড়বা। অ্যান্ড দেন তোমার এছাড়াও কিছু ইম্পর্ট্যান্ট টপিক আছে, ধরো পটকা, ফুলকা, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু হ্যাঁ, এটা অবশ্য বাহ্যিক গঠন থেকে বেশি গুরুত্বপূর্ণ, তার কারণে আমি যেটা বলতে পারি এগুলোকে আরেকটু গুরুত্ব বেশি দিলাম। ঠিক আছে, এগুলোকে আমি আরেকটু গুরুত্ব বেশি দিলাম। আইস থেকে সরাসরি প্রশ্ন, আইসটা অনেকটা বাহ্যিক গঠনের অংশ বলা যায়, বাট আইস এমসিকিউর জন্য পড়বো তো, সো আমি আইসটাকে 1 স্টার দিয়ে রাখলাম, বাট এটা ইম্পর্টেন্ট, সমস্যা নাই। সো আমরা এখানে স্টার জিনিসটা তোমাদেরকে ইম্পর্টেন্স বোঝানোর জন্য বলছি, বাট এটা মনে করার দরকার নাই যে এটা কোনো ধ্রুব কিছু। এটা মাথায় রাখতে হবে যে আমরা বাহ্যিক গঠনের পড়বো, আইসও পড়বো, যে টপিকগুলোতে আমাদের স্টার আছে এগুলোই আমরা মূলত আজকে পড়বো। কোনো স্টার ছাড়া আমরা টপিক পড়বো না এমন কোনো টপিক হবে না। এবং আমাদেরকে একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে রুই মাছের সংরক্ষণ। এই একটা টপিক যেখানে রুই মাছের সংরক্ষণ, এটার সাথে একটা রিলেটেড টপিক হচ্ছে হালদা নদীতে এদের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। ঠিক আছে, এদের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র, যার কারণে এই হালদা নদীকে কিভাবে বাঁচানো যায়, সো এই রিলেটেড একটা পড়া আছে। ঠিক আছে, বইয়ের শেষের দিকে প্রাকৃতিক প্রজনন কেন্দ্র। এখন এই টপিকটার ক্ষেত্রে একটা কথা বলবো, সেটা হচ্ছে এই টপিকটা কতটুকু গুরুত্বপূর্ণ। ভাইয়া এই টপিকটা আলহামদুলিল্লাহ তোমার 3 স্টার বললেও পাপ হবে, এটাকে 4 স্টার দিব। এখন তুমি বলতে পারো ভাই 4 স্টার একটা টপিক আপনি এতক্ষণ লেখেনই নেই কেন? কারণ হচ্ছে এটা আমার পড়ায় দেওয়ার কিছু না, এইটা তুমি হচ্ছে সৃজনশীলে যেমন মনের মাধুরী বিষয়ে পয়েন্টের পর পয়েন্টে তোমরা বাংলা সৃজনশীল, সামাজিক বিজ্ঞান সৃজনশীল যেগুলো লিখে আসছো তোমার লাইফে, সো এক্স্যাক্টলি এরকম করে তুমি তোমার মনের মাধুরী বিষয়ে অনেক কিছু লিখে আসবা, যে আমাকে হালদা নদী কীভাবে বাঁচাইতে হবে, আমাকে কীভাবে রুই মাছের সংরক্ষণ করতে হবে, কীভাবে পোনা ধরা যাবে না, বা এই ধরনের অনেক কিছু তুমি চাইলেই বানায় লিখতে পারবা। আর তুমি যদি একটা বার বই রিডিং দাও, আমি জানি আমি যতটুকু ভালো বলতে পারবো তার থেকে ভালো তুমি বলতে পারবা। সো এই টপিকটা তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি উচ্চতর দক্ষতায় আসে, অনেক সময় আমি দেখি যে উচ্চতর দক্ষতায় আসে ঘ নাম্বারের প্রশ্নে। সো এই জন্য এইটা তোমাদেরকে একটু নিজ দায়িত্বে ভালো করে পড়ে নিতে হবে, তাও আমি তোমাকে বই থেকে দেখাই দিব কোথা থেকে পড়তে হবে না হয়। সো আমরা শুরু করি। আমরা অনেক বক্তব্য দিয়ে ফেলছি যে আমাদের রুই মাছের কী টপিকগুলো পড়া লাগবে না লাগবে, আমরা একটু শুরু করে ফেলি ফার্স্ট। সো আমরা ফার্স্টেই যে টপিকটা কভার করার চেষ্টা করব সেটা হচ্ছে রুই মাছের পরিচিতি, অথবা রুই মাছের একটু পরিচয় আমরা না জানলে তো হয় না। রুই মাছ কী ধরনের মাছ, রুই মাছের পরিচিতি না জানলে তো হবে না। সো রুই মাছ হচ্ছে ফার্স্ট অফ অল একটা কার্প জাতীয় মাছ। কার্প জাতীয় মাছ। এখন তোমার বইয়ে তোমার দুইটা কথা লেখা আছে, কার্প জাতীয় মাছ জেনারেলি 2 ধরনের হয়। এক ধরনের হয় হচ্ছে মেজর কার্প, আর আরেকটা হয় মাইনর কার্প। তো এখন তুমি বই থেকে না হয় উদাহরণগুলো দেখে নিবা যে কোনটা মেজর কার্পের মধ্যে পড়ে, এটা কোনটা মাইনর কার্পের মধ্যে পড়ে। এখন তাহলে রুই মাছ কোন ধরনের কার্পের অন্তর্ভুক্ত? রুই মাছ হচ্ছে মেজর কার্পের অন্তর্ভুক্ত। তো পরীক্ষায় যেটা প্রশ্ন আসতে পারে সর্বাধিক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মেজর কার্প আর কি কি আছে। আমরা যেই মাছগুলো সবচেয়ে বেশি খাওয়া হয় সেটা হচ্ছে রুই, কাতলা, মৃগেল, মৃগেল না হয় কিছুটা কম খাওয়া হয়, তারপরে সিলভার কার্প, সিলভার কাপ, আরও ইত্যাদি আছে মাছ। অর্থাৎ রুই, কাতলা, মৃগেল, এই 3টে অ্যাটলিস্ট তোমাকে এক্সাম্পল জানতে হবে মেজর কার্পের এক্সাম্পল। এখন মাইনর কার্পের এক্সাম্পলগুলো না ভাইয়া আমার নিজেরও মনে থাকে না, এটা তোমার নিজে যদি মনে রাখতে চাও রাখতে পারো, বাট এটা এতটা ইম্পর্টেন্ট না। আমরা আগে সামনে আগাই, আমরা না হয় পরে দেখবো, আগে সামনে আগাই। দেন আমরা রুই মাছ সম্পর্কে যদি একটা কথা বলতে হয় সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর মাছ। একটু মনে করে দেখো ভাইয়া, অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি হচ্ছে এদের শ্রেণী, এই শ্রেণীর মাছ। তো আমরা রুই মাছের সাধারণ পরিচিতি থেকে এতগুলা মানে অনেক কথা আছে বইয়ে, মানে
কথা শেষ নাই। 1.5 থেকে 2 কেজি পর্যন্ত হয়ে থাকে রুই মাছ কতটুকু বড় হয়, অনেক উল্টাপাল্টা কথা লেখা আছে। বাট আমাদের তো কনসার্নের বিষয় এটা না, আমাদের তো বেসিক ক্লিয়ার রাখতে হবে। সো বেসিকের জন্য আমার যে জিনিসপত্র জানতে হবে আমরা সেটা আগে জানি। অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর মাছ। এখন অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর মাছের মধ্যে এদের আমরা একটু পরে যখন এদের ক্লাসিফিকেশনটা দেখাবো, শ্রেণীবিন্যাসটা একটু দেখাই দিব তোমাদেরকে বই থেকে, তখন তোমরা আরও ভিতরে ডিটেলস ক্লিয়ার হবে। এটা যে সাইপ্রিনিফর্মিস টাইপের মাছ, সাইপ্রিনয়েডস কেন বলে, আমরা ওইটাগুলোতে যাব। কিন্তু শুরুতে আমরা যে জিনিসটা জানি আমরা অলরেডি, যে মাছ 3 ধরনের হয়। একটা হচ্ছে কন্ড্রিকথিস, একটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, একটা হচ্ছে সার্কোপটেরিজি। সো অ্যাক্টিনোপটেরিজি কোন ধরনের মাছ আমরা সেই প্রথম অধ্যায়ে পড়ায় আসে তোমাদেরকে, যে যেগুলো আমরা খাই সচরাচর সেগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর মাছ। এখন দেখো ভাইয়ারা, অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর মাছের কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো যদি আমি একটু তুলে আনি একের পর এক, সেটা হচ্ছে একদিকে এদের আইস নিয়ে আমরা সামনেই পড়ব, কিন্তু তার আগেই আইসের একটা কমেন্ট আমরা অলরেডি জানি, যে আইস নিয়ে একটা কমেন্ট করতে হইলে সেটা কি হবে এটা অলরেডি আমরা জানি। সেটা হচ্ছে এদের আইসটা কীরকম হবে বলো তো? এদের আইসটা হবে সাইক্লয়েড ধরনের। কথাটা কি ঠিক নাকি ভেজাল আছে? সাইক্লয়েড ধরনের আইস হবে এদের। আইস হবে কীরকম? সাইক্লয়েড টাইপে। পড়ায় আসছি না পিসাটি, মনে আছে? পাসাটি। সো সেখান থেকে প্ল্যাকয়েড হয়ে হচ্ছে তোমাদের কন্ড্রিকথিস, তারপরে সাইক্লয়েড হয়ে হচ্ছে আমাদের অ্যাক্টিনোপটেরিজি, আর সার্কোপটেরিজিতে গ্যানোয়েড বা টিনওয়েড। মনে করে দেখো, প্রথম অধ্যায় আবার মনে করতে হবে, কিছু করার নাই, ঠিক আছে? এগুলো ভুললে হবে না। প্রথম অধ্যায় হচ্ছে সবচেয়ে বেসিক একটা চ্যাপ্টার, যে বেসিসের উপর আমরা দাঁড় করাই অন্য সকল চ্যাপ্টার আমরা পড়াশোনা করি মূলত। আইস বিশেষ করে সেকেন্ড চ্যাপ্টার পর্যন্ত খুব ইম্পর্টেন্ট। এরপর আস্তে আস্তে তো মানুষের শরীরে ঢুকে যায়, অর্থাৎ কর্ডাটা পর্বে ঢুকে যায়। সো এরপর আর অন্য পর্ব নিয়ে আসলে আমাদের কনসার্ন না পরিপাক চ্যাপ্টার থেকে। তারপরে আসো আইসের পর কি আসবে? আইসের পর হচ্ছে পুচ্ছ পাখনা বা লেজ। একটা জিনিস তোমরা জানতে হবে, এটা আমি তোমাদেরকে প্রথম ক্লাসও বলছিলাম, যে প্রথম ক্লাস না মানে প্রথম চ্যাপ্টার পড়ানোর সময় পড়ছিলাম যে পুচ্ছ পাখনা যাহাই জিনিস তাহাই হচ্ছে লেজ। অর্থাৎ একটা মাছের পুচ্ছ পাখনা জিনিস চিন্তা চিনো, একদম মাছের শেষ যে এটা কিন্তু মাছের লেজ বলে। অর্থাৎ এই লেজটা কিন্তু একটা পাখনা বেসিক্যালি, এটা কিন্তু আসলে লেজ না, মূলত বায়োলজির ভাষায় এটাও একটা পাখনা, যেটাকে বলা হবে পুচ্ছ পাখনা। পুচ্ছ মানে কি? যে একদম পিছনে আছে, পুচকা। পুচ মানে কি? এই হিন্দিতে বলো না ইসকে পুচ জল গায়ে, বা টম এন্ড জেরির মধ্যে দেখবা যে লেজ পুরাই দিলে জেরি তখন বলে যে ইসকা পুচ মানে জল গায়ে। সো যদিও টম এন্ড জেরিতে কোনো মানে কমেন্ট্রি নাই, যদি এটা কমেন্ট্রি থাকতো তাইলে হচ্ছে হিন্দিতে বলতো পুচ জল গায়া। পুচ মানেই বুঝতে পারতেছো যে পিছনের অংশ, বা লেজকে পুচ বলে হিন্দিতে। সো সেখান থেকে বুঝতে পারো যে পুচ্ছ শব্দের অর্থ হচ্ছে লেজ সংক্রান্ত। সো মাথায় কিন্তু রাখতে হবে। তো এটার পুচ্ছ পাখনা বা লেজটা কীরকম হয়? হেটারো হোমো নাকি ডাইফি সার্কেল? হেটারো হোমো ডাইফি সার্কেল, মনে আছে সিরিয়ালটা? তো সেখান থেকে এটা হবে হোমো সার্কেল। আমি কিন্তু তোমাদেরকে ফার্স্ট চ্যাপ্টারটা মনে করানোর চেষ্টা করতেছি ভাইয়া, ঠিক আছে? আমরা এখনও নতুন কিছু পড়ি নাই বলতে গেলে, ঠিক আছে? তেমন নতুন কিছু পড়ি নাই। তাহলে আমরা আইস এবং পুচ্ছ পাখনা নিয়ে আমাদের একটা ধারণা হয়ে গেছে অলরেডি। আর কোনো কিছু নিয়ে বলা যায় কি না আমি তো চিন্তা করি। সেটা হচ্ছে এদের ফুলকা ছিদ্র নিয়ে আমরা কথা বলতে পারি। সেগুলো কি হয়? গলবিলীয় ফুলকা ছিদ্র। তো গলবীয় ফুলকা ছিদ্র এদের জানি কয় জোড়া থাকার কথা একটু মনে করে দেখো তো, একটু চিন্তা করে দেখো। গলবিলীয় ফুলকা ছিদ্র, আচ্ছা ফুলকা কয়টা থাকার কথা? যতগুলো ফুলকা থাকবে ঠিক ততগুলাই তো ফুলকা ছিদ্র থাকার কথা। সো আমরা ফুলকা ছিদ্র না বলে আমরা একটু ফুলকা বলি। এই টপিকে আমরা ফুলকা বলি, যতগুলা ফুলকা ততগুলাই ফুলকা ছিদ্র। সো আমরা এভাবে বলতে পারি ফুলকা বা ফুলকা ছিদ্র। আচ্ছা আমি একটু মুছে ফেলি এই জায়গাটা। ফুলকা বা ফুলকা ছিদ্র, এখানে সংখ্যাটা সেমই হবে। সো আমরা এই জন্য দুইটা একই সাথে বলতে পারি। মূলত আমাদের ফোকাস হচ্ছে ফুলকা কতটা এটা জানা। চিন্তা করে দেখো 4 জোড়া হবে, একটু মনে করে দেখো। এক্স্যাক্টলি আমরা এই 4 জোড়ায় বলি। আচ্ছা বাংলাতে 4 জোড়া লিখতে সমস্যা, 4 জোড়া, তাহলে ইংলিশে লিখলে বোঝা যাবে 4 জোড়া, অর্থাৎ 4 পেয়ার্স অফ আমাদের ফুলকা। ফুলকার ইংরেজি কি? গিল বলা হয়।
ঠিক আছে, 4 পেয়ার্স অফ ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস, মানে ফুলকা ছিদ্রের ইংরেজি কি? ফ্যারিঞ্জিয়াল মানে হচ্ছে গলবিলীয় ফুলকা ছিদ্র, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস। যারা ইংলিশ ভার্সন, হ্যাঁ ইংলিশ ভার্সন তো বেশি এনরোল্ড নাই যদিও, তারপর আমি একটু লিখে দিই, হ্যাঁ ওই একজন এনরোল থাকে তার প্রতি আমার দায়বদ্ধতা আছে। ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস, গিল মানে হচ্ছে ফুলকা, ঠিক আছে, জেনে রাখো। আচ্ছা, সো তোমার গিলস হচ্ছে বেসিক্যালি 4 পেয়ার্স বা 4 জোড়া। তো এই 3টা বেসিক তথ্য অ্যাটলিস্ট আমরা যখন মাছটাকে অ্যাক্টিনোপটেরিজি বলে ফেলি তখনই আমাদের মাথার মধ্যে ভাষার কথা, আর কিছু পারি বা না পারি, আর কিছু পারি বা না পারি। তো এখন আমরা একটু ক্লাসিফিকেশন দেখব বই থেকে, আসো কোথায়, আচ্ছা এই যে দাঁড়াও, ওয়েট, সাইপ্রিনিফর্মিস বর্গ, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি পুরো ক্লাসিফিকেশনও না পারো এদের বর্গটা জানতে হবে, সাইপ্রিনিফর্মিস, এবং এদের গোত্র কি হবে, সাইপ্রিনিডি। একটা জিনিস মনে রাখবা, আমরা মানুষের ক্ষেত্রে কি পড়াইছিলাম তোমাদেরকে, হোমিনিডি, হোমিনিডি, DAE, ডি মানে বেসিক্যালি ডাই, বাট ডাইকে আমরা ডি পড়তেছি। সো এই শব্দটা সবসময় ফ্যামিলি বা গোত্রের নামে একদম ফিক্স থাকে। সো তুমি যখন সাইপ্রিনিফর্মিস হচ্ছে বর্গ, তাহলে সাইপ্রিনির সাথে যদি ডি লাগাই দাও তাহলে কিন্তু এটা ফ্যামিলির নামটা হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সোজা, ঠিক আছে। সো এটা মাথায় রাখবা। আচ্ছা আমরা আরেকটু বড় করে দিই লেখাগুলা। সো এই জন্য সাইপ্রিনিফর্মিস, সাইপ্রিনিডি ডি গোত্রের মাছ হওয়ায় এবং এগুলো মিঠা পানির মাছ হয়। সো এই মাছগুলোকে কার্ভ জাতীয় মাছ বলা হয়, এবং এইগুলোকে সিপ্রিনিড বলছে, বাট বেসিক্যালি আমি সাইপ্রিনিড ডাকি, সাইপ্রিনিড মাছও বলা হয়, কার্ভ জাতীয় বা সাইপ্রিনিড। সো দেখছো এদের মাথায় আইস থাকে না, কিন্তু সারা দেহে সাইক্লয়েড আইস থাকে। আমরা জানি মাথার দিকে কোনো আইস থাকে না, মাথায় কানকো থাকে, একটু পরে আমরা পড়বো, ঠিক আছে। এদের দাঁত থাকে না, দাঁতের পরিবর্তে আরেকটা জিনিস থাকে, সেটা আমরা একটু পরেই পড়বো। তারপরে দেখো কি বলছে, মেজর কার্প এবং মাইনর কার্পে ভাগ করছে। আচ্ছা, মেজর কার্পের বিভিন্ন এক্সাম্পল দিয়ে রাখছে, বাংলাদেশের প্রধান 3টার কার্পের নাম আমি আগেই পড়াই দিছি তোমাদেরকে। এখন ছোট আকারের কার্পগুলা যেগুলো হচ্ছে মাইনর কার্প, ভাগনা, বাটা, কালীবাউস। মজার একটা ব্যাপার আমি খেয়াল করছি, সেটা হচ্ছে মাইনর কার্পের মাছগুলা হয় ব থাকে নাইলে ভ থাকে, যেমন বাটা মাছে ব আছে, তারপর তোমার ভাগনাতে ভ আছে, ব ভ কাছাকাছি না, একই তো, মানে কাছাকাছি। তারপর কালীবাউস, বাটা, কালীবাউস, ভাগনা, এগুলো হচ্ছে তোমার মাইনর কার্প। সো আমরা এগুলো চাইলে এক্সাম্পলগুলো রেখে রাখতে পারি। রুই মাছের কিছু অঞ্চলভিত্তিক নাম আছে, এমসিকিউর জন্য দেখতে পারো, রুহিত, রাও, গরমা, নৌশি, এগুলো এত ইম্পর্টেন্ট না। এটা দ্রুত বর্ধনশীল মাছ, কত থেকে কত ওজন হয় সেগুলো দেখতে পারো, বাট এগুলো মোটেও ইম্পর্টেন্ট না, মোটেও দরকার নাই, এগুলো পড়া মানে হচ্ছে আমার টাইম ওয়েস্ট। এই যে দেখো এইটা আমাদের একটু লাগতেছে, বেশি না, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এটা পড়ে রাখবো, হাইড্রা, ঘাস ফড়িং এবং এই রুই মাছ। আমি না পড়াইলেও তোমরা একটাবার দেখে রাখবা, বইয়ে তোমাদেরকে দাগানো বই আমি আমার কোর্সে এই কারণেই দিয়ে দিই যে তোমরা যাতে তোমার আমি যেই পার্টগুলো ক্লাসে স্কিপ করব, কেন স্কিপ করি, কারণ হচ্ছে ক্লাসে সব পড়াই দিলে ক্লাসের ডিউরেশন অনেক বাড়বে, এক, দ্বিতীয়ত স্পুন ফিডিং জিনিসটা ভালো না, কমপ্লিট স্পুন ফিডিং, অর্থাৎ আমি ক্লাসে যদি সব দেখাই দিই তোমার বই উল্টায় দেখার প্রয়োজনীয়তা কমে যাবে। এখন যখন কমে যাবে, হ্যাঁ আমি তো কমাই দিব, টিচারের দায়িত্ব কমাই দেওয়া, বাট নট এটাকে জিরোতে নামাই দেওয়া। জিরোতে নামাই দিলে একটা ফার্মের মুরগি জাতি তৈরি হবে, এটা 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 এটার থেকে খারাপ কিছু মানে হইতে পারে না, কারণ তোমরা তখন বই পড়াটা ভুলে যাবা, এবং বই পড়া ভুলে গেলে কী হবে জানো, তুমি সবই জানবা, ক্লাস দেখছো, সবই পারবা, কিন্তু আলটিমেটলি পরীক্ষা খাতা যখন লিখতে যাবা তখন আর হাত খুলে লিখতে পারবা না, মন খুলে লিখতে পারবে না। অনেক এমসিকিউর উত্তর তখন তোমার জানা সত্ত্বেও তোমার কাছে এগুলো ঘোলাটে লাগবে, কারণ ক্লাসে একবার পড়াইছি ভাইয়া, তুমি ক্লাস তো একবারই দেখবা, সেই ক্লাস কিন্তু 100 বার দেখবা না। আমার ক্লাস হয়তো একবার বা 2বার দেখতেছো, বা হাইয়েস্ট 3বার দেখবা কোনো একটা পার্ট ভুলে গেলে, কিন্তু বই যে দাগায় দাগায় পড়বা, মিনিমাম অ্যাডমিশনের আগে আমি তোমাকে লিখে দিতে পারি, তুমি যদি অ্যাডমিশনে কোথাও চান্স পাও ভালো জায়গায়, তোমাকে মিনিমাম হইলো এই ছকটা মিনিমাম হইলো 20+ টাইমস তোমাকে এটাকে ক্রস করে আসতে হবে,
বইয়ের যে কোনো একটা ইম্পর্টেন্ট জায়গা যেগুলো দাগাই দিচ্ছি 20+ টাইমস। তুমি কি আমার ক্লাস 20+ টাইমস দেখবে ভাইয়া? না। তার মানে বই পড়তে হবে সবচেয়ে বেশি, বই ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি জাস্ট বলার জন্য বললাম 20+ও না, আরও বেশি ভাই। 20+ তো জাস্ট এইচএসসিতেই পড়ে ফেলছি আমি, ঠিক আছে? অ্যাডমিশন সহ এটা 40+ টাইমস হইতে পারে। আচ্ছা আসো আমরা পড়াই ব্যাক করি। আমরা মোটিভেশন বলো বা একটু স্টাডি টেকনিক না হয় বললাম, এখন আসি আমরা পড়াশোনায়। তাও আমি তোমাকে দেখাই দিচ্ছি রুই মাছের বেলায়, যেহেতু রুই মাছ টপিকটা একটু ঠান্ডা টপিক, এটার মধ্যে অনেক ভেজাল নাই। সো আমরা ভেজাল যেগুলোর মধ্যে থাকে সেগুলোতে আমরা আগে ভেজাল চুবাই, অর্থাৎ ইম্পর্টেন্ট কঠিন টপিকগুলোটা সহজ করতে করতে তো জানটা বের হয়ে গেছে, এখানে আমাদের জানটা বের হবে না। সো ফাইলাম কর্ডাটা আমরা জানি, সাব ফাইলাম ভার্টিব্রাটা, এগুলো আমরা উপরের থেকে জানি। কিংডম কি আমরা বলো তো? ইউক্যারিওটা। দেন হচ্ছে তোমার কেপিসি, ফাইলাম কি? কর্ডাটার মধ্যে সাব ফাইলাম কি? ভার্টিব্রাটা। এর মধ্যে ক্লাস অ্যাক্টিনোপটেরিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন আমাদের বর্গ, সাইপ্রিনিফর্মিস বর্গ। তারপর আমাদের গোত্র, সাইপ্রিনিডি বর্গ। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা লাগবে আমাদের ক্লাসের আজকে সবচেয়ে বেশি যেটা লাগবে, ইভেন ঢাবি ভর্তি পরীক্ষা, আমি যখন 2019 সালে ভর্তি পরীক্ষা দিই তখনও রুই মাছের বৈজ্ঞানিক নাম আসছিল, ঠিক আছে? সো তুমি বলে দিবা রুই মাছ আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। সো আই লাভ ইউ রোহিতা হচ্ছে রোহিত, মানে রোহিতা হচ্ছে রুই মাছের বৈজ্ঞানিক নাম, এভাবে মনে রাখবা, ঠিক আছে? রোহিতা, ঠিক আছে? লাভ ইউ রোহিতা। বৈজ্ঞানিক নামের নিচে পৃথক পৃথক আন্ডারলাইন করতে হয়, এবং প্রথমটা বড় হাতের হবে, পরের শুরুটা ছোট হাতের হবে, ঠিক আছে? লাভ ইউ রোহিতা। আর ইংলিশে লিখলে, টাইপে লিখলে এটাকে ইটালিক করে লিখতে হয়, ওরা ইটালিক করে লিখছে, দ্যাটস ওয়াই ওদের আন্ডারলাইন দেয়া লাগে নাই। তাহলে তো রুই মাছকে তুমি কি বলবা? সবসময় মনে রাখবা রুই মাছের নাম হচ্ছে রোহিতা, রুই রোহিতা। সো তাকে তুমি বলবা আই লাভ ইউ। সো লাভ ইউ রোহিতা, ঠিক আছে? লাভ ইউ রোহিতা, ওকে, বুঝছো তোমরা? এখন এখানে প্রত্যেকটা শানে নুজুল আছে, যে কর্ডাটা পর্বের কিছু বৈশিষ্ট্য আছে বলে এখানে কর্ডাটা পর্বের মধ্যে পড়ছে। তারপর সাইপ্রিনিফর্মিসের জন্য কিছু বৈশিষ্ট্য থাকে, এই জন্য এটা সাইপ্রিনিফর্মিসে বলছে। এই শানে নুজুল দরকার নাই, যেই শানে নুজুল হাইয়েস্ট দরকার সেটা হচ্ছে লাভ ইউ লোহিতা। লাভ ইউ শব্দটা কেন আসছে? মাংসল ঠোঁট আছে, এই এতটুকু দেখো ভাই, আর লাগবে না বাবা, আর লাগবে না, ঠিক আছে? আর অ্যাক্টিনোপটেরিজে অস্থিময় রশ্মিযুক্ত পাখনায় অস্থিময় রশ্মি থাকে। রশ্মির ইংরেজি হচ্ছে রে। আচ্ছা, এখন আমরা যেহেতু একটু স্বভাব বৈশিষ্ট্যই পড়তেছি, তো একটু স্বভাব নিয়ে একটু বলে আসি। আমি জানি এগুলো এমসিকিউ তোমরা পড়বা, মনে রাখবা রুই মাছ হচ্ছে বহুরূপী মাছ। কেন বললাম বহুরূপী মাছ? এরা ছোটোবেলায় একটা পছন্দ করে, বড়োবেলায় গেলে আরেকটা পছন্দ করে, বাট তাদের পছন্দ মোটামুটি একই জোনের মধ্যে থাকে। কীরকম? আচ্ছা, ছেলেরা রিলেট করতে পারবা, মেয়েরা অন্যভাবে নিও না। ধরো ছেলেরা, তোমরা যখন ছোট থাকো তখন হয়তো তোমার মেয়েতে ইন্টারেস্ট এক ধরনের হবে, তখন তোমার এক ধরনের মেয়ে পছন্দ হবে। আবার তুমি যখন একটু বড় হবা, বয়সন্ধি গেলে, তখন তোমার এক ধরনের মেয়ে পছন্দ হবে। আবার তুমি যখন বিয়ে শাদী করতে যাবা বা একদম ম্যাচিউর হয়ে গেছো, তখন তোমার আরেক টাইপের ওয়েমেন, মহিলা বা মেয়ে পছন্দ হবে। সো আমাদের চয়েস ডিফার করে। এখন এটা মেয়েদের ক্ষেত্রেও হয়, বাট আমি তো ছেলে, কেমনে বলি মেয়েদের কথা? কিন্তু ঘুরে ফিরে তুমি ঠিক আছো যদি তোমার চয়েসটা মেয়েরে পছন্দ করো। এখন ভাই তুমি যদি আবার বড় হয়ে ছেলে পছন্দ করা শুরু করো ছেলে হয়ে, তাইলে কিন্তু বাবা ঝামেলা আছে। অর্থাৎ ওই রকম বহুরূপী হওয়া যাবে না। তো রুই মাছ কী করে, যে ছোটোবেলায় এক ধরনের পছন্দ করে, বড়োবেলা এক ধরনের পছন্দ করে। রুই মাছ ছোটোবেলায় পছন্দ করে মাংস খাইতে, সো তারা থাকে মাংসাশী, তারা খায় প্লাঙ্কটনই, কিন্তু তখন তারা খায় জু প্লাঙ্কটন। জু মানে হচ্ছে প্রাণী প্লাঙ্কটন। বাট তারা যখন একটু বড় হয় তখন তারা খাওয়া শুরু করে হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, মানে হচ্ছে উদ্ভিদ প্লাঙ্কটন, ঠিক আছে? তাদের চয়েসটা চেঞ্জ হয়। বাট ঘুরে ফিরে তারা কি খায়? প্লাঙ্কটন খায়, তাও তাদের প্রাথমিক পর্যায়ে। তাহলে রুই মাছের মানে পছন্দের আহার হচ্ছে প্লাঙ্কটন জাতীয়, অর্থাৎ সেটা হোক প্রাণী প্লাঙ্কটন, হোক সেটা উদ্ভিদ প্লাঙ্কটন। যখন একেবারে আঙ্গুলি পোনা দশায় থাকে তখন তারা প্রধানত প্রাণী প্লাঙ্কটনটা পছন্দ করে, ঠিক আছে? কিন্তু যখন আরেকটু বড় হয়, ডেজমিড, ফাইটোপ্লাজমেট, শৈবাল রেণু, এগুলো গ্রহণ করে, সরি টু সে। বাট যখন তরুণ বয়স্ক মাছ, তখন তারা কিন্তু একটু শৈবাল, নিমজ্জিত উদ্ভিদ, মূল কথা হচ্ছে তখন তারা তৃণভোজী হয়ে যায় বা শাকাশী হয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ
মানে তারা একটু সতী সাবিত্রী হয়ে যায়, বা হচ্ছে আমরা বলতে পারি যে শাকাশী হয়ে যায়, শাকাহারী খানা পছন্দ করে, আচ্ছা ভেজিটেরিয়ান হয়ে যায়। তো এই হইল ঘটনা, ঠিক আছে। দুইটা কথা, যেই দুইটা কথা আমি যদি না পড়াই আল্লাহ আমাকে পাপ দিবে ভাই। রুই মাছের ক্ষেত্রে, রুই মাছের ক্ষেত্রে আমরা বলছিলাম দাঁত আছে, দাঁত নাই। দাঁত নাই দেখে তাদের থাকে একটা স্পেশাল কর্তন আল। কি থাকে ভাইয়া? তাদের স্পেশাল কর্তন আল। এই কর্তন আলের কারণে তারা কিন্তু খাবার কেটে কেটে খাইতে পারে, অর্থাৎ ওই যে ছোট ছোট প্লাঙ্কটনগুলো বা নরম জলজ উদ্ভিদগুলো, সেগুলোকেও তারা আহার করে হচ্ছে কেটে কেটে বা চিবিয়ে চিবিয়ে খায়, বা বলতে পারো কর্তন করে খায়, ঠিক আছে। এখন আবার ফুলকা রেকার আছে ওদের, গিল রেকার। এই গিল রেকারের মাধ্যমে তারা, গিল রেকার জিনিসটা হচ্ছে কীরকম আমি জাস্ট একটু ব্যাপারটা বুঝাই। ধরো একটা ছাঁকনির মতো অনেক অসংখ্য অসংখ্য ওরকম চুলের মতো, চিকন চুলের মতো, আমার তো মোটা হইতেছে, সরু চুলের মতো ফুলকা রেকার থাকে। এগুলো বেসিক্যালি ছাঁকনি হিসেবে কাজ করে, অর্থাৎ ওরা যে ছোট ছোট প্লাঙ্কটন খাচ্ছে এগুলোও তারা ছেঁকে ছেঁকে খায়, এগুলোও তারা ছেঁকে ছেঁকে খেতে পারে, অতি ক্ষুদ্র প্লাঙ্কটন তারা ছেঁকে ছেঁকে খেতে পারে। দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা একদমই পাপ না, কবিরা গুণ হবে যদি না পড়াই, সেটা হচ্ছে রুই মাছ 14 ডিগ্রির নিচে বাঁচতে পারে না। রুই মাছ লেস দেন 40 ডিগ্রি সেলসিয়াসে বাঁচতে পারে না, বাঁচতে পারে না, ঠিক আছে। এইগুলো জানলে মোটামুটি আমাদের রুই মাছের পরিচিতি এনাফ। তাহলে আমরা একটু ফিরে যাই আমাদের এই জায়গাটায়, আমরা এখন একটু আরেকটু অ্যাড করব। কি অ্যাড করব? পরিচিতি যোগ করি। এখানে আসো, সাইপ্রিফর্মিস, এটা হচ্ছে তাদের বর্গ, তাই না? তাহলে ফ্যামিলি কি হবে? সাইপ্রিনিডি। ওটা আর আমরা লিখলাম না, কিন্তু বর্গটা ইম্পর্টেন্ট বেশি, এই জন্য লিখে দিলাম। যাও ফ্যামিলিটাও লিখে দিলাম, সাইপ্রিনিডি। এটা হচ্ছে তাদের ফ্যামিলি বা গোত্র, আর ওটা ছিল কি? বর্গ বা অর্ডার, তাই না? আচ্ছা, এখন ভাইয়া রুই মাছ যে পড়াইতেছি এটার বৈজ্ঞানিক নাম কি জানি বললাম ভাইয়া? লাভ ইউ, লাভ ইউ রোহিতা, ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, এখন আসো ভাইয়া, আমি একটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে আমি একটু আচ্ছা প্লাস করলাম, রুই মাছ টপিকটা উপরে লেখা থাকুক প্রত্যেকবার, আমি একটু কপি করে নেই, তাইলে উপরে থাকলো প্রত্যেকবার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অনেকগুলো কপি করে নিছি। এখন আসো, তো দেখো কি বলতেছিলাম। আচ্ছা, দুইটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে তিনটা। একটা হচ্ছে কর্তন আল, সেটা কেন বলতেছি? তাদের দাঁত নাই, তাদের কিন্তু দাঁত নাই। এই দাঁত না থাকার কারণে, এই দাঁত না থাকার কারণে তাদের হচ্ছে থাকে হচ্ছে স্পেশাল কর্তন আল। এই কর্তন আল দিয়ে তারা খাবারটা কর্তন করে খায়, কর্তন করে খায়। এখন ভাইয়া তারা খায় কি? তাদের আহার, পছন্দের আহার কি? তাদের পছন্দের আহার কি? তাদের পছন্দের আহার হচ্ছে প্লাঙ্কটন, সেটা হোক জু প্লাঙ্কটন বা ফাইটোপ্লাঙ্কটন, ঠিক আছে। তাদের পছন্দের খাবারটা হচ্ছে প্লাঙ্কটন, এটা আমাকে জানতে হবে। আর একটা কথা তোমাদেরকে একটু অ্যাডভান্সে বলে রাখছি, মানে একটু এক্সট্রা বলে রাখছি, যে আঙ্গুলিপোনা দশা অবস্থায় তারা একদম থাকে কি প্রথমে মাংস পছন্দ করে, অর্থাৎ প্রাণী প্লাঙ্কটন পছন্দ করে, জু প্লাঙ্কটন। বাট বড় হওয়ার পরে, তরুণ পূর্ণবয়স্ক, তখন হচ্ছে তারা শাকাশী হয়ে যায়, দেখছো না? হ্যাঁ, সো এই হলো ঘটনা। দেন হচ্ছে তোমার দাঁত নাই। দেন আমরা বলছিলাম আরেকটা কথা, কি বলছিলাম? ফুলকা রেকার, অর্থাৎ তারা শুধু চিবাই চিবাই খায় বা কর্তন করে খায় তা কিন্তু না, এদের ফুলকা
রেকার আছে বা গিল রেকার, ইংলিশে বললে গিল রেকার, এগুলো দিয়ে তারা কি করে ভাইয়া, এগুলো দিয়ে তারা হচ্ছে খাবারটা ছেঁকে ছেঁকে খায়, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র ওই জু প্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটন এগুলো তারা ছেঁকে ছেঁকে খায়, ফিল্টার করে করে খায়, ছেঁকে ছেঁকে খায়, ছেঁকে ছেঁকে খায়। কেন তারা ছেঁকে ছেঁকে খেতে পারে? ফুলকা রেকারটা এমন কি স্পেশাল, কারণ হচ্ছে তারা সরু চুলের মতো, এতটাই সূক্ষ্ম সূক্ষ্ম চুল দিয়ে একসাথে তৈরি হয়েছে যে এইটা হচ্ছে অনেকটা ছাকনির মতো কাজ করতেছে। তো দ্যাটস ওয়াই এটা কি সরু চুলের মতো, সরু চুলের নেই। ঠিক আছে, যেই তথ্যগুলো পড়াইছি এগুলো যদি মনে রাখতে পারো ভাই মোর দেন এনাফ, এর বেশি লাগবে না। আর লাস্ট আরেকটা তথ্য বলছিলাম কি, রুই মাছ 14 ডিগ্রির নিচে বাঁচতে পারে না, লেস দেন 14 ডিগ্রিতে তারা বাঁচতে পারে না, লেস দেন 14 ডিগ্রিতে রুই মাছ বাঁচতে পারে না। ক্লিয়ার? এগুলো মনে থাকলে মোর দেন এনাফ ভাইয়া, মোর দেন এনাফ। এখন আমরা আসি বাহ্যিক গঠন পড়ব। আসো এখন আমরা পড়ব বাহ্যিক গঠন, রুই মাছের বাহ্যিক গঠন। ভাইয়া রুই মাছের বাহ্যিক গঠনে কি পড়ব? রুই মাছটাকে বাহির থেকে কয়টা অংশে ভাগ করছে আমরা সেটা আগে দেখি। সো আমরা আমাদের মতো আগে পড়া শুরু করি, তারপরে না হয় বইয়ে যাব আমরা কোনো কিছু মিস আউট করতেছি কিনা সেই জন্য দেখার জন্য আমরা আগে নিজেদের মতো আঁকি করি। দেখো একটা রুই মাছকে যদি আমি আঁকার চেষ্টা করি, হ্যাঁ আমি হয়তো খুব ভালো আঁকবো না রুই মাছ, বাট যেটাই আঁকি না কেন ভাই তোমরা স্যাটিসফাইড থাকো, কারণ এর বেশি সুন্দর ছবি লাগবে না ভাই। ঠিক আছে, তোমাকে পরীক্ষার হলেও যখন রুই মাছের বাহ্যিক গঠন আঁকতে দিবে, এসে কথা বলতে বলতে আরও বাজে এঁকে ফেলছি। সো যখনই রুই মাছের বাহ্যিক গঠন দিবে তখনই তোমাকে এরকম একটা ছবি আঁকতে হবে, রুই মাছের একদম এরকম একটা ছবি আঁকতে হবে। পেটটা বড় দিয়ে ফেলছি, ভাইয়ার মতো হয়ে গেছে, সরি। ঠিক আছে, একটু ফুলা ফাপা হয়ে গেছে। তো যাই হোক, একটু বেশি রুই মাছটা 2 কেজি ওজনের হবে আর কি। সো আসো 2 কেজির উপরে। সো এই রুই মাছটার আমরা একটা বেসিক গঠন আমরা এঁকে ফেলছি, আমাদের মোটামুটি বেসিক গঠন আঁকা শেষ। এটা কি দিছি? এটা বেসিক্যালি একটা কানকো দিছি, কানকো দিছি। কানকো কাকে ঢেকে রাখে? ওই ফুলকা ছিদ্র বা ফুলকাগুলোকে ঢেকে রাখে, ফুলকাগুলোকে ঢেকে রাখে হচ্ছে আমাদের কানকো বা পটকা বলা যায় না, পটকা বলবো না, পটকাটা হচ্ছে বায়ের থলি, কানকোই বলি, কানকো। ঠিক আছে, সো এখানে আমরা একটা চোখ দিব, দিলাম। এই তো, এখন আমি একটা কথা বলছিলাম তোমাদেরকে যে এটাকে 3টা অংশে ভাগ করতে হবে। কয়টা অংশে ভাগ করতে হবে ভাইয়া? 3টা অংশে ভাগ করতে হবে। সো চলো লেটস ভাগ। এই কানকো যেই জায়গায় শেষ হয়েছে এক্স্যাক্টলি এই পয়েন্ট পর্যন্ত আমরা দিব মাথা, তাহলে এতটুক পয়েন্ট পর্যন্ত হচ্ছে আমাদের, সরি সো আমাদের এতটুক পয়েন্ট পর্যন্ত হচ্ছে আমাদের মাথা। এতটুক পয়েন্ট হচ্ছে আমাদের মাথা। দেন এখান থেকে এতটুক পর্যন্ত হচ্ছে আমাদের দেহকাণ্ড, এবং দেন এই লেজ পুরোটা হচ্ছে, এটা পুরোটা হচ্ছে লেজ। তাহলে আমরা একটু ভাগটা লিখে ফেলি, মনে হয় বুঝছো। এই অংশটা হচ্ছে আমাদের মাথা, এই অংশটা হচ্ছে আমাদের কি মাথা, এই অংশটা হচ্ছে আমাদের দেহকাণ্ড। আচ্ছা দেহকাণ্ড এখানে লিখলে আমি না আসলে জায়গা পাবো না, দাঁড়াও আর একটু নিচে লিখতে হবে, নাইলেও আচ্ছা আর একটু নিচে লিখি। দেহকাণ্ড কেন জায়গা পাবো না? কারণ আমাদের এখানে ওই যে পাখনা আঁকা লাগবে, এই জন্য দেহকাণ্ড। দেন এইটা হচ্ছে আমাদের লেজ। তাহলে মাথা, দেহকাণ্ড এবং লেজ, এই 3টে অংশে রুই মাছকে ভাগ করা হয়। ক্লিয়ার? এরপরে ভাইয়া আমাদের কিছু পাখনা এঁকে দিতে হবে, আমাদের ড্রয়িং কমপ্লিট হয় নাই। আমাদের ড্রয়িং কমপ্লিট করতে হবে 2টা জিনিস করতে হবে, পাখনা আঁকতে হবে, অলরেডি পুচ্ছ পাখনা আঁকা ডান, আর যে পাখনাগুলো আছে সেগুলো আঁকতে হবে, আর হচ্ছে আইস দিতে হবে। তোমরা নিজেরা বলো মাছের যে আইস সেটা কোথায় থাকবে? দেহকাণ্ড থাকবে শুধুমাত্র। তাহলে আমরা আইস ছোটোবেলায় আঁকছি না, সো এইভাবে করে করে এঁকে ফেলো, এভাবে করে 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 এঁকে ফেলো। ঠিক আছে,
একটার মধ্যে একটা ঢুকাই দাও, ঠিক আছে? এরকম করে এঁকে ফেলো, সুন্দর করে আঁকবা তোমরা। আমি না হয় একটু তাড়াহুড়ায়, আমার না হয় হালকা বৃষ্টি হইতেছে, তাও আমি জানি আমি আমার ড্রয়িং নিয়ে কনফিডেন্ট, এত বাজে হচ্ছে না ভাইয়ারা, ঠিক আছে? আঁকো, এইভাবে আঁকতে পারলেও মোর দেন এনাফ, ঠিক আছে? সো এইভাবে করে আঁকো। আচ্ছা আমার ভালো লাগতেছে না, একটু তাড়াতাড়ি এঁকে দিই, ঠিক আছে? বাজে করে আঁকলাম। সো এরকম করে তোমরা কমপ্লিট করো, হ্যাঁ কমপ্লিট করো। আরে বাবারে, কমপ্লিট করতে আমার অনেক টাইম যাবে, আমি এই টাইমে অনেক পড়াইতে পারি। আচ্ছা কমপ্লিট করো, হ্যাঁ কমপ্লিট করো। আমি এখান থেকে এই চোরামিটা করা যাবে, যে এখান থেকে এইটা কপি করে, হ্যাঁ এই তো চোরামি পাইছি, সেরা। সরি 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 সরি, এটা দিক থেকে সরানো যাবে না, দাঁড়াও, চোরামি পাইছি। আচ্ছা অনেক হিজিবিজি হয়ে গেছে, ঝামেলা করে ফেলছি। আচ্ছা আমরা একটা কাজ করি, ছোট একটা অংশই নেই। আচ্ছা বাকিগুলো আপনি পুরাই দিই। আচ্ছা তোমরা আমার মতো এত বাজে করে আঁকো না, আমি এমনি সুন্দর করে আঁকতেছিলাম সেভাবে সুন্দর করে এঁকে ফেলি, হ্যাঁ হয়েছে হয়েছে। তো আমরা আইস দিচ্ছি মাঝখানে, অ্যান্ড দেন এখন আমরা হচ্ছে যে কী আঁকবো বলো তো? এখানে একটা পাখনা দিব, এখানে দুইটা পাখনা দিব, ঠিক আছে? অ্যান্ড বক্ষে একটা পাখনা দিব। আমি জানি না এই কালারটা বোর্ডে দেখা যাচ্ছে কিনা ক্যামেরায়, একটু আমি চেক করে নিই, যাচ্ছে বাট আর একটু বেটার কালার দিতে পারতাম, আই গেস নীল কালারটা বেটার আসতো, ঠিক আছে? ওকে সো কাজ করি, এখানে আমাদের কিছু রশ্মি দিতে হবে, কারণ আমরা জানি এটা হচ্ছে অস্থিময় রশ্মিযুক্ত পাখনা, তাই না? অস্থিময় রশ্মিযুক্ত পাখনা। সো আমরা একদম রশ্মিগুলা দেখাই দিই। তো যখন তোমরা আঁকবা না তোমাদের পরীক্ষা খাতায় এরকম করে একটু রশ্মিগুলা দিয়ে দিবা, যত ঘন সন্নিবিষ্ট করে দিতে পারো তত ভালো, যত ঘন করে আঁকতে পারো তত ভালো। হয়েছে আমার জন্য এনাফ, এখানে একটু দিয়ে দিই। না আসলে রশ্মিগুলো এই সাইডে থাকে না, রশ্মিগুলো থাকে হচ্ছে এইভাবে থাকে না, এটার ক্ষেত্রে রশ্মিগুলো থাকে হচ্ছে এরকম। কেউ যদি মাছ খাও না, মাছ খেলে দেখবা কোন দিকে এই রশ্মিগুলো থাকে, যারা লেজ পছন্দ করো মাছের তারা দেখবা। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের রুই মাছের একটা মোটামুটি স্ট্রাকচার। এখন আমরা আরেকটু লেভেলিং করি। এইটা ছিল আমাদের মাথা, মাথার মধ্যে এইটা হচ্ছে আমাদের চোখ, ঠিক আছে? এই মাথার মধ্যে একজোড়া ম্যাক্সিলারি বারবেল আছে, যেটাকে এখানে দেখানো যাচ্ছে না, এটা হচ্ছে ঊর্ধ্ব চোয়ালের পিঠে থাকে, মানে অর্থাৎ দেখো এটা হচ্ছে উপরের চোয়াল, ধরো এই উপরের চোয়ালের পিঠে এক জোড়া, মানে একটা সামনে আছে একটা পিছনে আছে, দেখানো যাচ্ছে না। তো জাস্ট এভাবে করে চিন্তা করো, এক জোড়া ম্যাক্সিলারি বারবেল আছে। আমি জাস্ট এখানে চিহ্নিত করতেছি, তোমরা ম্যাক্সিলারি বারবেল চিহ্নিত না করলে আরও বেটার, কারণ তোমাদের বইয়ে ম্যাক্সিলারি বারবেলটা চিহ্নিত করে নাই। সো ম্যাক্সিলারি বারবেলটা উপর থেকে অতটা ভালো বোঝাও যায় না। সো
এটা মনে রাখবা, ম্যাক্সিলারি বারবেল থাকে হচ্ছে বেসিক্যালি ঊর্ধ্ব চোয়াল, এটা হচ্ছে নিম্ন চোয়াল, এটা হচ্ছে ঊর্ধ্ব চোয়াল, দেখতে পাচ্ছ না? ঊর্ধ্ব চোয়ালের পিঠের দিকে, অর্থাৎ পিঠের অংশে হচ্ছে এক জোড়া ম্যাক্সিলারি বারবেল থাকে। সো এক জোড়া দেখানোর জন্য এখানে একটা দিছি, এখানে একটা দিছি। সো ম্যাক্সিলারি বারবেল থাকে কয়টা ভাইয়া? এটা পরীক্ষায় আসতে পারে, এক জোড়া ম্যাক্সিলারি বারবেল থাকে। এতটা ইম্পর্টেন্ট না, বাট কিছুটা হইলেও তো ইম্পর্টেন্ট, সেই জন্য দেখাই দিলাম ম্যাক্সিলারি বারবেল ঊর্ধ্ব চোয়ালের দিকে আছে। তারপরে এই যে জিনিসটা, সেটা আমরা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে আমাদের কানকো, এইটা হচ্ছে আমাদের কানকো, ঠিক আছে? এত ডিপ লেভেলিংও দরকার নাই, এই তাও আমি দেখাই দিচ্ছি, যতটুক লেভেলিং না করলেই না সেটাও আমি বলে দিব লাস্টে। এইটা আমাদের কি পাখনা বলো? পিঠের দিকে আছে, আমি আগেই বলছিলাম ঊর্ধ্ব চোয়ালের পিঠের সাইডে, পিঠ হলো বেসিক্যালি একদম উপরের এই সাইডটা, তাহলে এটা হবে আমাদের পৃষ্ঠ পাখনা। একটু মোটা করে দিলে ভালো হইতো। পৃষ্ঠ পাখনা পিঠে আছে, তাহলে পিঠের সাইডটা বুঝতে পারতেছো? এক্স্যাক্টলি ওই কর্নারের সাইডটা হচ্ছে পিঠ, উপরের দিকে কর্নারের সাইডটা তুমি কি মনে করবা? পিঠের সাইড মনে করবা। যদিও পিঠ বলতে বোঝায় মূলত হচ্ছে যে পুরাটা, এটা পিঠ, বাট মাছের ক্ষেত্রে এটা হচ্ছে বেসিক্যালি বক্ষদেশ, এই সাইডটা হচ্ছে বক্ষদেশ। এটা না হয় এখানে উদর আছে, বাট উদর এভাবে মস্তক বক্ষ উদরে ভাগ করা না তো, সো ওদের ক্ষেত্রে মাথা, দেহকাণ্ড এবং লেজ, বাট স্টিল সামনের যে পার্টটা দেহকাণ্ডের সেটাকে আমরা বলতে পারি বক্ষদেশ। সো এই জন্য এটাকে বলা হয় বক্ষ পাখনা। সো এই পাখনাটার নামটা হচ্ছে, কোথায় লিখবো, কোথায় লিখলে, এটা হচ্ছে আমাদের বক্ষ পাখনা, ঠিক আছে? আর পিঠের সাইডটা হবে ওদের উপরের সাইডটা, মনে রাখবা। তাহলে এটা হচ্ছে ওদের পৃষ্ঠ পাখনা। আর এই যে সামনে যে পাখনাটা, এইটা ধরা হয় উপরের সাইডটা পিঠ, নিচের সাইডটা ধরো এটা শ্রোণী দেশ, তাহলে এটা হচ্ছে শ্রোণী পাখনা। আর এই সাইডে একটা জায়গায় পায়ুছিদ্র আছে ওদের, পায়ুছিদ্রের পরে যে পাখনাটা অবস্থান করে, খুব সম্ভবত পায়ুছিদ্রের পরে পাখনা, না না আমি ভুল করতেছি, পায়ুছিদ্র আরও পিছনে থাকে খুব সম্ভবত। তাহলে পায়ুছিদ্রের সাথে কাছাকাছি যে ইয়াটা থাকে, পাখনাটা থাকে, সেটা হবে আমাদের পায়ু পাখনা। আর আমাদের বস পাখনা তো পিছনে রয়ে গেছে সবার শেষে, লেজ, সেটা হচ্ছে আমাদের পুচ্ছ পাখনা। পুচ্ছ পাখনা জিনিসটা সম্পর্কে আমাদের একটা কথা আমাকে বলতেই হবে, সে না বললে হচ্ছে না, সেটা হচ্ছে মনে রাখবা এই রুই মাছটার প্রধান চলনাঙ্গ কি জানো? তাদের লেজ, লেজ নাড়ায় নাড়ায় কিন্তু সে পানির মধ্যে চলাচল করে, সাঁতার কাটে। সো এক্স্যাক্টলি মাই বয়, এই পুচ্ছ পাখনাটাই হচ্ছে তাদের প্রধান চলনাঙ্গ। এই জিনিসটা যদি তুমি না জানো তাহলে তোমার ব্যর্থ জীবন, ঠিক আছে? রুই মাছ পড়া তোমার তাহলে সার্থক না, তুমি যদি নাই জানো যে পুচ্ছ পাখনা হচ্ছে তাদের প্রধান চলনাঙ্গ, তাদের প্রধান চলনাঙ্গ হচ্ছে পুচ্ছ পাখনা। আর তাদের এই পুচ্ছ পাখনা কী ধরনের? সেটা হচ্ছে হোমো সার্কাল। হোমো সার্কাল। কেন হোমো সার্কাল? তুমি একটু নিজেকে চিন্তা করে দেখো তো। দেখো এই রুই মাছের এই লেজটাকে এরকম দুইটা অংশ ভাগ করা, আচ্ছা লেজটা কিন্তু একদম এক্স্যাক্টলি এরকম না, আমার একটু ভুল হয়েছে এই জায়গায়, আমি যদি সম্ভব হয় আমি একটু মুছে দেখাই। হ্যাঁ ভালো হয়েছে, মুছতে পারতেছি। সো দেখো লেজটা আমার আঁকা দরকার ছিল একটু এইভাবে, কারণ লেজ আসলে একটু এরকমই থাকে, লেজ আসলে একটু এরকমই থাকে, তাই না? একটু এরকমই থাকে। তো বাকি পার্টগুলো আমি না, মুছতে গেলে তো অনেক মুছা হয়ে যায়, সরি, তাহলে ব্ল্যাক করে দিই। ঠিক আছে, দেখো এদের এরকম দুইটা অংশ থাকে, যে দুইটা অংশ সমান। চিন্তা করো এইটা আর এই অংশ সমান, তাইলে হোমো মানে হচ্ছে একই বা সমান, তাহলে দুইটা হোমো সার্কেল, সার্কেল মানে হচ্ছে এখানে অংশ বোঝাচ্ছে, ধরো সার্কেল মানে বৃত্ত বা অংশ বোঝাচ্ছে, তাহলে দুইটা অংশ সমান, তাহলে এটা হোমো হবে, তাই না? তাহলে এটা মনে রাখা কিন্তু সোজা। আর যেগুলো হ্যাটারো সার্কেল ছিল, যেমন মানে তোমার ধরনের কন্ড্রিকথিস মাছ, হাঙ্গর, তো এগুলোর কীরকম হয়? এগুলোর হয় কি একটা বড় হয় আর একটা ছোট হয় এরকম।
ধরো তুমি হাঙর মাছের হয়তো উপরের শিং দেখছো, কীরকম হয়, একদম একটা বড় আর একটা এরকম ছোট, ঠিক আছে? অর্থাৎ মাছগুলো এরকম হয়, একটা অনেক বড় যেটা উপরের দিকে দেখা যায়, দেখবা যে রুই মাছ সরি হাঙর মাছ আসলে দেখা যায় যে এত বড় একটা মাছ আছে, উপরের অংশটা অনেক বড় কিন্তু নিচের অংশটা একটু ছোট হয়। সো দুইটা অসমান, সো এটা হেটারো সার্কেল, বুঝছো? হোমো সার্কেল হেটারো সার্কেলের শানে নজুল হচ্ছে এই জিনিসটা। আচ্ছা, আমি বক্ষ পাখনাতে রশ্মি দেখাই নাই, ভুল করেছি, মাফ করে দাও, ক্ষমা করে দিবেন আমাকে, ক্ষমা করে দিবেন, ক্ষমা। ওকে, সো পৃষ্ঠ পাখনা, বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, পায়ু পাখনা, পুচ্ছ পাখনা, কয় ধরনের পাখনা পাইলাম আমরা পড়বো এটা এখনই। তো আর কি এখানে কিছু বলার আছে? বলার নাই। ওহো, তাহলে এখন আমরা পাখনা পড়ব। তাহলে পাখনা কয় ধরনের আছে? 5 ধরনের পাখনা আমরা এখানেই পাইলাম। তাহলে 5 ধরনের পাখনা কি কি আমরা অলরেডি ছবিতে দেখে আসছি। উপরের দিকে একটা পৃষ্ঠ পাখনা আছে কি নাই? আমরা একটু দ্রুত লিখি, হ্যাঁ, এত সুন্দর করে লেখা কিছু নয়। পৃষ্ঠ পাখনা, দেন হচ্ছে আমরা বক্ষ পাখনা পাইলাম, তারপরে কি পাইলাম? শ্রোণী পাখনা, পায়ু পাখনা পাইলাম। সিরিয়াল লিখতেছি, যে সিরিয়ালে আমরা পাইছি, পৃষ্ঠ পাইছি, বক্ষ পাইছি, শ্রোণী পাইছি, আমরা একটা সার্কেল করে লিখতেছি শ্রোণী পাখনা। তারপর আরেকটু পিছনে গেলে কি পাইলাম? পায়ু পাখনা পাইলাম। তারপরে কি পাইলাম? পুচ্ছ পাখনা পাইলাম, যেটা তাদের প্রধান চলনাঙ্গ। পুচ্ছ পাখনা কি ধরনের? হোমো সার্কেল ধরনের এদের, হ্যাঁ। অনেকগুলো তথ্য পাইলাম, কিন্তু কোন পাখনা কতটা সেটার হিসাবটা আমরা জানি না। আপাত দৃষ্টিতে ছবি দেখে মনে হয়েছে প্রত্যেকটা একটা করে, বাট রুই মাছের তো আমরা একটা পিঠ আঁকছি, মানে একটা পাশ আঁকছি, আরেক পাশে কি আছে এটা তো দেখি নাই। সো অ্যাকচুয়ালি প্রত্যেকটাকে 2টা করে না, তাও না, এইখানে হচ্ছে ঘাপলাটা। সো এটা মনে রাখার খুবই সোজা একটা টেকনিক আছে, খুবই সোজা একটা টেকনিক। সো সেই টেকনিকটা তোমাদের আজকে শেয়ার করবো। সেটা হচ্ছে, দেখো ভাইয়া, যেই পাখনাগুলার নামের শেষে প আছে, পাখনাগুলার নামের শেষে প আছে, মনে রাখবা টেকনিক হচ্ছে প যুক্ত পাখনা হচ্ছে অযুগ্ন পাখনা। এখন অযুগ্ন মানে কি? এগুলো হচ্ছে সিঙ্গেল একটা একটা করে আছে, বিজোড় পাখনা, ঠিক আছে, বা অযুগ্ন পাখনা। অযুগ্ন মানেই হচ্ছে জোড়া না, অর্থাৎ বিজোড় সংখ্যা, অর্থাৎ একটা, ঠিক আছে। পযুক্ত পাখনাগুলো হচ্ছে অযুগ্ন পাখনা বা বিজোড় সংখ্যক, এরা একটা একটা করে থাকে। বাকিগুলা জোড়ায় থাকে, বাকিগুলা 2টা করে থাকে, জোড়ায় থাকে, বাকিগুলা 2টা করে থাকে, ঠিক আছে। তাহলে আমাকে যদি বলা হয় পৃষ্ঠ পাখনা কয়টা? একটা। আমাকে যদি বলা হয় পায়ু পাখনা কয়টা? একটা। আমাকে যদি বলা হয় পুচ্ছ পাখনা কয়টা? একটা। তাহলে এত ছবির দিকে আমার যাওয়ার দরকার নাই, আমি চোখ বন্ধ করে প দেখলেই পাখনা দাগাই দিব একটা, ঠিক আছে। এমসিকিউতে আসবে, এই ট্রিক্সটাই কাজে লাগাইতে হবে। দেন আমার বাকি যে পাখনাগুলো আছে সেগুলো আমি জানি না জানি সুন্দর মতো 2 বসায় দেবো, শেষ। বক্ষ পাখনা এই সাইডে ওই সাইডে, এই জন্য 2টা। শ্রোণী পাখনা এই সাইডে ওই সাইডে, সো 2টা। অত চিন্তা করা আমার লাগবে না, আমি জাস্ট এভাবেই চিন্তা করব, পযুক্ত মানে হচ্ছে আমাদের পাখনা সিঙ্গেল, ঠিক আছে। পযুক্ত মানে সিঙ্গেল পাখনা, আর প ছাড়া সিঙ্গেল না। এখন আসো ভাইয়া, এখানে কয়টা করে রশ্মি থাকে? অর্থাৎ আমরা তো বলছিলাম অস্থিময় রশ্মিযুক্ত পাখনা, তাহলে রশ্মির সংখ্যাটা এটা এমসিকিউতে আসতে পারে। রশ্মির সংখ্যা অর্থাৎ কয়টা করে রশ্মি থাকে? এই যে সিঙ্গেল সাদা লাইনগুলো আঁকলাম না ভাইয়া, কই বুঝি নাই, এই যে সাদা লাইনগুলা, এগুলো কি যেমনি খুশি মন চায় দিলে হবে? না ভাইয়া, আমরা হয়তো আঁকার জন্য আঁকতেছি, কিন্তু পাখনার সংখ্যা এখানে ফিক্সড ভাইয়া, মানে পাখনা না, ওই যে রশ্মির সংখ্যা এখানে ফিক্সড। সো মনে রাখার উপায় আছে, আর তার আগে আমার একটু পাখনার সংখ্যাগুলো দেখে আসতে হবে ভাইয়া, পাখনার সংখ্যাগুলো দেখে আসতে হবে। আচ্ছা, তারও আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, আমি যেটা পরে ভুলে গেলে এটা ভুল হবে। সেটা হচ্ছে রুই মাছের যে বাহ্যিক গঠন লেখার আগে 3টা অংশে ভাগ করবা, ভাগ করারও আগে একটা কথা লিখে দিবা, এদের দৈহিক গঠন স্ট্রিমলাইন্ড ধরনের। স্ট্রিমলাইন্ড কেন স্ট্রিমলাইন্ড?
কারণ হচ্ছে রুই মাছটা এরকম চ্যাপ্টা একটা মাছ, আমরা যখন পানির মধ্যে চলাচল করবে সে কিন্তু পানি যখন স্রোত আসবে পানির স্রোতের সাথে ধাক্কা খায় না, বরং তার গঠনটা এত সুন্দর পানির স্রোতের সাথে সে চলতে পারে, অর্থাৎ চলনের সময় পানির ভিতর গতি বাধা পায় না, অর্থাৎ বরং সে স্রোতের দিকেই চলতে পারে, স্রোত যেদিকে স্রোতের সাথে সে গাটা নিজেকে অ্যালাইন করে ভাসায় নিয়ে যেতে পারে। ঠিক আছে, অর্থাৎ আমি হচ্ছে এইভাবে চলতেছি, আমার এদিক দিয়ে একটা স্রোতের লাইন গেল, এদিকে একটা স্রোত গেল, বাট আমি সুন্দরভাবে চলতে পারতেছি, আমার কোনো বাধা লাগতেছে না গায়ে, ধরো পিঠে এসে বাধা লাগতেছে না, ওদের পিঠে এসে বাধা লাগার তো কিছু নাই, কারণ লেজ এত চিকন, পাশ বলে তো কিছু নাই। দেখো ভাইয়ারা না পাশ আছে অনেক মোটা, ঠিক আছে, বা মানুষেরা আছে পাশ ভালোই, তাই না? তো কিন্তু রুই মাছের তো এত বড় পাশ নাই ভাইয়া, ওদের কি আছে, ওদের তো এত বড় পাশ নাই, যার কারণে ধাক্কাটা কিন্তু লাগতেছে না। আমি যদি চলাচল করি, আমাকে যদি এদিকে সব দিকে স্রোত আসে তাহলে আমি পিঠে ধাক্কা খাবো, ওরা পিঠে ধাক্কা খাওয়ার কোনো কথাই নাই, কারণ ওরা দেহের আকারটা এরকম চিকন, ঠিক আছে, জাস্ট এই দিকের অংশ, এই দিকে অংশ, বাট পুরুত্ব তেমন নাই, দ্যাটস ওয়াই তারা পানির চলনের সময় গতিতে বাধা পায় না, এবং এই ধরনের গঠনটাকে বলা হয় স্ট্রিম লাইন গঠন, মানে স্ট্রিমের সাথে বা স্রোতের সাথে তারা বহমান হতে পারে এই কারণে। আচ্ছা, ওরা কত সুন্দর রাখছে, আমি কত বাজে রাখছি, তাই না? এটাই মনে হচ্ছে নাকি? আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে রুই মাছ একটা স্পেশাল পার্শ্ব রেখা দেখা যায়। কি রেখা? এখানে একটু উপর থেকে শুরু হবে, একটু নিচের দিকে চলে যাবে। এই পার্শ্ব রেখাটা তাদের একটা সেন্সর অর্গান, এটা দিয়ে তারা হচ্ছে বেসিক্যালি একটা যেই পানিতে তারা অবস্থান করতেছে সেই পানির তারা গুণাগুণ যাচাই করতে পারে, রাসায়নিক গুণাগুণ তারা যাচাই করতে পারে। ধরো তারা স্বাদু পানি বা মিঠা পানিতে আছে কিনা, তাহলে তারা সেখানে বসবাস করবে। তারপরে এই পানি ঘোলা কিনা, না এই পানি পিওর কিনা, সো এগুলো সে রাসায়নিক গুণাগুণ সে যাচ করে ফেলতে পারে। সো পার্শ্ব রেখাটা একটা সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে তাদের। সো আমরা দুইটা জিনিস এক্সট্রা জানলাম, স্ট্রিমলাইন এবং হচ্ছে পার্শ্ব রেখা নিয়ে। আচ্ছা, কি জানি বলতে লাগছিলাম, আগে আমরা সংখ্যাটা বলে আসি। আচ্ছা, ল্যাটারাল লাইন অর্গান, পার্শ্ব রেখা অঙ্গ, এটা একটু দেখাই দিই আবারও। তাহলে এখানে কি থাকে? সংবেদী কোষ থাকে, যারা পানির তরঙ্গ থেকে গুণাগুণ সংক্রান্ত রাসায়নিক সংবেদন গ্রহণ করে। বলছিলাম না, পানির রাসায়নিক গুণাগুণ সম্পর্কে তারা একটা ধারণা দেয়। আমি সোজা করে বলছিলাম, হ্যাঁ, এখানে অনেক কঠিন করে লিখছে। সো আসো ভাইয়া, বক্ষ পাখনা বলছে 16 থেকে 17টা, শ্রোণী পাখনা বলছে কত? 9টা। তারপরে পায়ু পাখনা বলছে কতটা? 7টা। পুচ্ছ পাখনা তো 19টা। চলনাঙ্গ। এখন এটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে, পৃষ্ঠ পাখনা কত? 15 থেকে 16টা। আচ্ছা, মনে রাখার এখানে টেকনিকটা কি খাটাতে পারো? বড় থেকে ছোটতে সাজায় নিবা। দেখো, সবচেয়ে বড় হচ্ছে পুচ্ছ পাখনায়, কোনো সন্দেহ নাই, 19টা। তাহলে পুচ্ছ পাখনা হচ্ছে সবচেয়ে বেশি। তারপরে কে ভাইয়া? তারপরে হচ্ছে 17, 19-এর পরে 18 কে? 18 আছে? 18 নাই, 16 থেকে 17 দেখতে পাচ্ছি। এর থেকে বড় কেউ আছে? 16 থেকে 17 এর বড় কেউ আছে? নাই। তাহলে বক্ষ পাখনা দেখতে পাচ্ছি। তারপরে তোমার 15 থেকে 16 দেখতে পাচ্ছি, পৃষ্ঠ পাখনা। তারপরে এর থেকে ছোট কে আছে? এরপরে 9 জোড়া দেখতে পাচ্ছি, 9টা দেখতে পাচ্ছি, 9-এর পর 7 দেখতে পাচ্ছি। সো শ্রোণী হচ্ছে 9টা, পায়ু হচ্ছে 7টা, পায়ু 7টা, এটা 9টা, 19টা, 16 থেকে 17, 15 থেকে 16। দেখো, এটা মনে রাখা খুব কঠিন না। কেন কঠিন না? টেকনিক আছে। টেকনিকটা কীরকম আমরা খাটাইতে পারি? অত ভালো টেকনিক না হয়তো, বাট কাজে দিবে কিছুটা হইলেও। ধরো আমরা যদি রুই মাছ থেকে আঁকতাম, তাহলে সবার শেষেরটা 19 হইতো, চিন্তা করো, সবার লাস্টেরটা হচ্ছে 19 হবে। এখন আমরা শুরু করব হচ্ছে বুক থেকে। বক্ষ পাখনায় থাকবে এরপরে সবচেয়ে বেশি। আস্তে আস্তে এবার পিছনের দিকে যাও, পিছনের দিকে গেলে হচ্ছে ফার্স্টে পিঠের দিকে যাও। হ্যাঁ, এটার পরে কে আসে সিরিয়ালে? পৃষ্ঠ পাখনা পড়তেছে। তারপরে পৃষ্ঠ পাখনার পরে ধরো আর এদিকে শ্রোণী পাখনা, দেন হচ্ছে এদিকে পায়ু পাখনা। পায়ু পাখনা সবার পিছনে, শ্রোণী এবং পায়ু। সে এইভাবে করে চিন্তা করবা যে সবার আগে হচ্ছে বক্ষ পাখনা, দেন হচ্ছে আমাদের পৃষ্ঠ পাখনা, দেন হচ্ছে আমাদের শ্রোণী এবং পায়ু পাখনা।
তাইলে সিরিয়ালটা মনে থাকবে। দেখো ভাইয়া কি বলছি, আসো এই যে এখানে আমরা লিখি, চিন্তা করবা, শুরু করবা একদম ফার্স্টে পিছনেরটা সবার চেয়ে হাইয়েস্ট, এটা আমার একদম মুখস্থ রাখতেই হবে, কিছু করার নেই। 19 থেকে শুরু হবে, 19-এর আগে কে 18 সংখ্যাটা স্কিপ হবে, 16 থেকে 17 হবে, কে বক্ষ পাখনা। তাহলে লিখে ফেলো 16 থেকে 17। দেন হচ্ছে আমাদের পৃষ্ঠ পাখনা, সেটা হচ্ছে 15 থেকে 16। দেন আমাদের আবার চলে আসবে শ্রোণী পাখনা, যেটা হচ্ছে 9টা, এবং পায়ু পাখনা যেটা হচ্ছে 7টা। ঠিক আছে, এমনও দেখতে পাচ্ছ আমরা নিচের দিকে যেগুলো, সেগুলোর সংখ্যা অনেক কম, 9, 7, নিচের দিকে কম, পিছনের দিকে কম। এভাবে চিন্তা করবা, নিচের দিকে কম, পিছনের দিকে কম। এই কথাটা মনে রাখো, লিখে রাখো, নিচের দিকে কম, পিছনের দিকে কম। এক্সেপশন পুচ্ছ পাখনা যেহেতু তাদের প্রধান চলনাঙ্গ, এটা অনেক স্ট্রং হওয়া লাগবে, রশ্মির সংখ্যা সর্বাধিক সেখানে থাকা লাগবে, এটাই ম্যান্ডেটরি, তাই না? বুঝতে পারতেছো আশা করি। সো ব্যাখ্যা দিয়ে আমরা মনে রাখবো, পুচ্ছ পাখনা যেহেতু এখানে সবচেয়ে বড় মেইন রোল প্লে করে একটা রুই মাছের জীবনে, কারণ সে চলাচল করে ওইটা দিয়ে, তাহলে অবশ্যই তার রশ্মির সংখ্যা 19টা হইতেই হবে সর্বাধিক। এরপরে আমি শুরু করব সামনে থেকে, বক্ষ পাখনা, ঠিক আছে, তারপরে পৃষ্ঠ পাখনা, শ্রোণী পাখনা, পায়ু পাখনা। 16 থেকে 17, 15 থেকে 16, 9 এবং 7 মনে থাকবে ভাইয়া। এর থেকে সহজ করা সম্ভব না ভাইয়া, আমি সর্বোচ্চ সহজ করে দিচ্ছি। তাহলে আসো ভাইয়া, আমরা কি বলছি যে পুচ্ছ পাখনায় হবে সবচেয়ে বেশি, যেহেতু তার বেশি, রোল বেশি রুই মাছের জীবনে। এরপরে বক্ষ পাখনা সবচেয়ে বেশি, 17 থেকে 18 বলে কোনো কথা নেই, 16 থেকে 17টা। তারপরে 15 থেকে 16 কোনটা ভাইয়া বলো তো? পৃষ্ঠ পাখনা। ঠিক আছে, মাঝখানে পড়ে যাওয়া 2টা, এটা হচ্ছে কম শ্রোণী, তারপরে পায়ু। শ্রোণী হচ্ছে 9টা, পায়ু হচ্ছে 7টা। পারা যাবে ভাইয়া? আমার মনে হয় পারা যাবে, একটু কষ্ট করো, পারবা। এখন আসো, ওদের ছিদ্র কয় ধরনের থাকে? ওদের 3টা ছিদ্র থাকে মূলত। এগুলোকে আমরা একটা টেকনিক দিয়ে পড়তে পারি, সেই টেকনিকটা আমি তোমায় বলে দিই ভাইয়া। ক্লাস মানেই টেকনিক পাওয়া। পাঁজর দিয়ে শুরুতে তাদের ইম্পর্টেন্ট যে ছিদ্রটা, পায়ু ছিদ্র, যেটাতে তারা মলত্যাগ করবে। তারপরে জনন ছিদ্র, যেটাতে তারা জনন কাজ করবে। এই 2 ছিদ্র না থাকলে তো সমস্যা ভাই, তোমারও জীবনের লাইফে যদি এই 2টা ছিদ্র না থাকে অনেক সমস্যা। দেন পাঁজর, রেচন ছিদ্র, মূত্র ত্যাগ করার জন্য যদি তোমার ছিদ্র না থাকে তাও তোমার জীবনে সমস্যা। তোমার লাইফে যেই ছিদ্রগুলো না থাকলে সমস্যা হইতো, এক্স্যাক্টলি ওই ছিদ্রগুলাই ওর লাইফেও থাকা লাগে। সো পাঁজর, ঠিক আছে, মনে থাকবে, পায়ু ছিদ্র, জনন ছিদ্র, রেচন ছিদ্র। তাহলে পাখনা হচ্ছে 5 ধরনের, ছিদ্র হচ্ছে তাদের 3 ধরনের বা 3টা, যাই বলো। আচ্ছা, আর কি পড়া যায় আমরা একটু চিন্তা করি। ম্যাক্সওয়েলের বারবেলের কথা বলছি, কর্তনালের কথা বলছি, ফুলকার আকারের কথা বলছি, 14 দিকের নিচে বাঁচতে পারে না সেটাও বলে ফেলছি। দেন হচ্ছে আইস নিয়ে কথাবার্তা হয়ে গেছে, বাট হ্যাঁ, আইস নিয়ে পড়ানো হয় নাই। দেখি আইস নিয়ে আমরা পড়াবো এখন। স্ট্রিমলাইন সেটাও বলে ফেলছি, এখন আইস নিয়ে পড়াতে হবে না। চলো আইস নিয়ে পড়াই, চলো ভাইয়া। স্ট্রিমলাইন কথাটা বলতে ভুলে গেছি, ওই জায়গায় একটু স্ট্রিমলাইন কথাটা অ্যাড করে দিই, তাইলে হচ্ছে আমার সফল আমি। দেখো, এগুলো ছাড়াও বইয়ে অনেক কথা লেখা আছে, কিন্তু আচ্ছা যাও একটু দেখাই আসি। ক্লাস এত ছোট করার দরকার নেই, যেহেতু একাডেমিক ক্লাস, বড় হোক সমস্যা না, আমরা একলা ক্লাসে না হয় শেষ করবো, আর যদি একান্তই শেষ না হয় 2টা ক্লাস নিব, সমস্যা নাই। এই যে ভাইয়া দেখো, কই রে তুই কই? 500 রেখার কথা বলতে ভুলে গেছি না, 500 রেখার কথাটা লিখে দিও। আচ্ছা, আমরা সব কিছু নোট করা লাগবে এমন না, আমরা লিখতে পারলেই তো হয়েছে, তাই না? আচ্ছা, দেখো খেয়াল করো, মাথার মধ্যে অনেক কথা লেখা আছে, যে মাথা কতটুক থেকে কতটুক পর্যন্ত, দেহের অগ্রপ্রান্ত থেকে কানকর পশ্চাৎ পর্যন্ত। আমি বলছিলাম কানকর যেখানে শেষ সেখানে মাথাও শেষ,
সো আমরা মাথার অংশটা জেনে নিলাম কতটুক পর্যন্ত। দেন ঊর্ধ্বচোয়ালের পিঠের দিকে একজোড়া নরম ছোট ম্যাক্সিলারি বারবেল থাকে, যেটা আমরা চিহ্নিত করছি। সো অলরেডি তোমরা বুঝবা। তারপরে নাসা ছিদ্র কথা বলছো, অবশ্যই নস্ট্রিল থাকবে। চোখে এদের পাতা থাকে না, সবসময় আই ওপেন থাকে। চোখ কয় জোড়া? অবশ্যই এক জোড়া, এদিকে একটা থাকে ওই দিকে একটা থাকে। তাহলে চোখ কয়টা? এক জোড়া চোখ, ঠিক আছে। মাথা আইসবিহীন, মাথায় কি আইস দিছিলাম? মাথায় কিন্তু আইস দেই নাই। এবং দেহকাণ্ড লেজ হচ্ছে সাইক্লোইড আঁশ দ্বারা আবৃত থাকে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কথা বলতেই ভুলে গেছি, দেখছো? ব্রাঙ্কিওস্টেগাল পর্দা, এই জন্য দেখা উচিত, বই দেখা উচিত। এই কথাটা খেয়াল রাখো, এই কথাটা। মাথার তিনটে স্টার দাও, তিনটে স্টার দাও। মাথার পিছন দিকে ফুলকা প্রকোষ্ঠকে বেশ দুইটা বড় কানকো আবৃত করে রাখে। অর্থাৎ আমাদের যে মাছের যে ফুলকা, তোমরা যারা মেয়েরা বিশেষ করে মাছ কাটাকাটি করো, আবার কেউ যদি মাকে সাহায্য না করো কাজে, তাহলে আরেক বিষয়। যারা মাকে সাহায্য করো, ঘরের কাজে সাহায্য করো, তারা হয়তো মাছ কাটতে গিয়ে অ্যাটলিস্ট দেখছো, মাছ নিজে না কাটলেও তারা জানো যে ভাইয়া মাছের কানকোটা যদি একটু আলগা করা যায়, দেন আমি দেখি যে লাল লাল কিছু জিনিস দেখতে পারি। এগুলো বের করলে এগুলো একটা যেটা বের হয় সেগুলো হচ্ছে আমাদের ফুলকা বের হয়, গিল স্লিটস বের হয়, গিল বের হয়, ঠিক আছে, ফ্যারিঞ্জিয়াল গিলস। সো এই ফুলকাগুলো কয়টা? 4 জোড়া। এই ফুলকাগুলোকে আবৃত করে রাখছে কে? কানকো। কানটা উঠানোর পরে, কান বা কানকোটা উঠানোর পরে এই লালটা দেখা যায়, বাট সরাসরি কিন্তু দেখা যায় না। এখানে একটা পর্দা আটকে থাকে, পর্দাটা খুলতে হয়। পর্দাটা যদি কেটে ফেলো বা খুলে ফেলো, তারপরেই তুমি দেখতে পারবা আসলে ফুলকাগুলা। তার মানে ফুলকা প্রকোষ্ঠ, ভিতরে যে প্রকোষ্ঠ, এটা থেকে যে প্রকোষ্ঠের মধ্যে ফুলকা আছে সেটা হচ্ছে ফুলকা প্রকোষ্ঠ। তাহলে ফুলকা প্রকোষ্ঠকে ঢাকে রাখে হচ্ছে আমার এই কানটা। কানটাকে আলগা করতে চাইবা, কিন্তু কানটা আবার লাইগা আছে মাছের দেহের সাথে, কানকোটা লেগে আছে। খুলতে গেলে দেখবে যে পর্দা দিয়ে লেগে আছে, সেই পর্দাটাও কিছুটা লাল ধরনের, সো পর্দাটা লেগে আছে। এখন এই লেগে থাকা পর্দাটাই হচ্ছে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। কেন এটার নাম এরকম জানো? কারণ হচ্ছে এটা ব্রাঙ্কিয়াল। ব্রাঙ্কিও শব্দের অর্থ হচ্ছে ফুলকা সংক্রান্ত। ফুলকার একটা ইংরেজি হচ্ছে ব্রাঙ্ক। আচ্ছা, ইংলিশ নামটা সরাসরি মনে নাই, জাস্ট এইটা মনে আছে এরকম, ব্রাঙ্ক। ইংলিশটা মনে হয় ব্রাঙ্ক এরকম, যদিও দেখতে ব্রাঞ্চ মনে হয়, বা যেটা ব্রাঞ্চ না, মানে ব্রাঙ্কিয়াল, এভাবে মনে রাখবা। ব্রাঙ্কিয়াল শব্দের অর্থ হচ্ছে ফুলকা সম্বন্ধ, ফুলকা সম্বন্ধীয়, ঠিক আছে, ফুলকা সংক্রান্ত, ব্রাঙ্কিয়াল। তো সেখানে ব্রাঙ্ক, তাহলে ব্রাঙ্ক দেখলেই মনে রাখবা যে এটা ফুলকা সংক্রান্ত। তো ব্রাঙ্কিওস্টেগাল, স্টেগাল শব্দের অর্থটা এখানে কোথাও মুখের অংশ বুঝাইছে বা কিছু একটা বুঝাইছে, তো যাই হোক না কেন, সো মুখের সাথে বা মাথার সাথে ফুলকা প্রকোষ্ঠের সাথে যেটা পর্দা লেগে আছে সেটা হচ্ছে আমার ব্রাঙ্কিওস্টেগাল পর্দা বা ব্রাঙ্কিওস্টেগাল মেমব্রেন। এই যে ব্রাঙ্কিও বানানটা, এই যে দেখছো, ব্রাঙ্কিওস্টেগাল মেমব্রেন। এই মেমব্রেনটা তোমার কি করছে? কানকোর নিচের কিনারায় একটা পাতলা ব্রাঙ্কিওস্টেগাল পর্দা থাকে, যেটা তোমার ফুলকা প্রকোষ্ঠের বড় অন্তঃচন্দ্রটিকে ছিদ্রকে ঢেকে রাখে। অর্থাৎ ফুলকার একটা ছিদ্র থাকে, ফুলকা প্রকোষ্ঠ বাইরের দিকে একটা ছিদ্রে দেখা যায়। এদিক দিয়ে আমি যদি সুই পাস করা বা কিছু পাস করাই, তাহলে আমি ফুলকা প্রকোষ্ঠে ঢুকে যেতে পারবো। বাট এই ফুলকা প্রকোষ্ঠটাকেই ঢেকে রাখছে আমার এই ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। তাহলে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা ঢেকে রাখছে, বুঝছো? মানে এটা আরও ভালো করে বুঝাতে পারতাম যদি আমার কাছে ডিরেক্ট রুই মাছ থাকতো, বাট স্টিল আমি তোমাকে আরেকবার দেখাই। দেখো, এই যে রুই মাছের কানটা, এটা কানটাকে যদি টেনে তুলে ধরতাম, এমনি টেনে তুলে ধরতাম, এখানে একটা লাল মেমব্রেন দেখতে পারতাম। এই মেমব্রেনটাই হচ্ছে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। এই ব্রাঙ্কিওস্টেগাল পর্দা কাকে আবৃত করে রাখছে? ফুলকা প্রকোষ্ঠের যে ছিদ্র, অর্ধচন্দ্রাকৃত একটা ছিদ্র আছে, এই ছিদ্রকে আবৃত করে রাখছে। এই ছিদ্রটা যদি পর্দাটা কেটে দিতে পারলে, তখনই আমি সুন্দর মতে ফুলকা প্রকোষ্ঠের ভিতরে ঢুকে যেতে পারবো। তো আলটিমেটলি এই কানকোটা কাকে আবৃত করে রাখছে? ফুলকা প্রকোষ্ঠকে, তাই না? সো এইটাকে আমরা কথাটা বুঝাইতে চাইতেছি এতক্ষণ ধরে। তাহলে আমরা ব্রাঙ্কিওস্টেগাল পর্দা আর 500 রেখা এই দুটা এক্সট্রা জিনিস জানলাম। দেন হচ্ছে 3টা ছিদ্র থাকে, আমি বলছিলাম, পায়ু ছিদ্র, জনন ছিদ্র এবং সর্বশেষে রেচন ছিদ্র। সিরিয়ালে পড়াই দিয়েছি পাঁজর। তারপরে 500 রেখার কাজ কি? সংবেদী কোষ থাকে, পানির তরঙ্গ থেকে তারা পানির গুণাগুণ সংক্রান্ত রাসায়নিক সংবেদ গ্রহণ করে। মাছের চলনাঙ্গ হচ্ছে পাখনা, পাখনাতে পাখনা রশ্মি থাকে, পাখনা রশ্মির সংখ্যাগুলো সহ পড়াই দিছি।
কোনটা কি করতে সাহায্য করে একটা বার রিডিং দিয়ে নিও, ঠিক আছে? এগুলো এতটা ইম্পর্ট্যান্ট না, বাট দেখে নিও। প্রধান চলনাঙ্গ হচ্ছে পুচ্ছপাতনা, যেটা ইম্পর্ট্যান্ট একদম হাইয়েস্ট ইম্পর্ট্যান্ট সেটা আমি ক্লাসেই পড়াই দিই, আর যেগুলো লেস ইম্পর্ট্যান্ট সেগুলো জাস্ট একটা বার দেখে নিবা। আচ্ছা, আইস জিনিসটা একটা কথা বলি, আইস কিন্তু আসলে ত্বকের অংশ। আইস মূলত ত্বকের অংশ। আইস হচ্ছে ত্বকের ডার্মাল লেয়ার থেকে সৃষ্টি হয়। ত্বকের দুটা লেয়ার আছে, একটা হচ্ছে এপিডার্মিস, একটা হচ্ছে ডার্মিস। তাহলে ভিতরের লেয়ার থেকে আসলে আইসটা তৈরি হয়। তো বুঝতে পারতো আইস হয়তো অনেকে মনে করতে পারো যে আইস মনে হয় রুই মাছের, আচ্ছা ঠিক আছে, ডার্ম থেকে বা হচ্ছে ত্বক থেকে সৃষ্টি হয়েছে, বাট এটা মনে হয় এপিডার্মিস থেকে তৈরি হয়েছে। না, এপিডার্মিস হচ্ছে সবচেয়ে বাহিরের থেকে হয় নাই, এটা হচ্ছে ডার্মাল লেয়ার থেকে, ঠিক আছে? অর্থাৎ ত্বকের ডার্মাল লেয়ার থেকে তৈরি হয়েছে, এবং প্রত্যেকটা আইস এরকম একটা ডার্মাল পকেটের মধ্যে বসানো থাকে, এটা একটু পরে আমরা দেখব। সো একটা আইস রাসায়নিকভাবে চুন এবং কোলাজেন দিয়ে তৈরি হয়, চুন এবং কোলাজেন দিয়ে তৈরি হয়। আচ্ছা, সাইক্লোয়েড আইস, এটা আমি সবার আগেই বলছি। এই যে একটা আমাদের আইসের ছবি দেখতে পাচ্ছি, সো অনেক কিছু আমি দেখতে পাচ্ছি, এখন হয়তো মাথা ঘুরবে, সো আমরা চলো আস্তে আস্তে পড়াই আগে। তো মনে থাকবে এখানে যা কিছু পড়াইছি, মনে থাকলে আমরা এখানে সার্থক, আমাদের আর কিছু এখানে লাগবে না। স্টিল দুটা জিনিস বলে রাখি, একটা হচ্ছে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা, এটা কাজটা কি, এটা হচ্ছে এটা লাগানো থাকে কার সাথে, কানকোর সাথে লাগানো থাকে, কানকোর নিচে লাগানো থাকে, ঠিক আছে? তো ব্রাঙ্কিওস্টেগাল পর্দাটা মূলত অর্ধচন্দ্রাকৃতি ছিদ্রকে ঢেকে রাখে। কিসের? ফুলকা প্রকোষ্ঠের, ফুলকা প্রকোষ্ঠের অর্ধচন্দ্রাকৃতি ছিদ্রকে ঢেকে রাখছে। আর কানকো নিজে কাকে ঢাকছে? কানকো নিজে হচ্ছে ঢাকছে কাকে বলতো? ফুলকা প্রকোষ্ঠকে ঢেকে রাখছে। এই প্রকোষ্ঠের মধ্যে কি থাকবে? ফুলকা থাকবে 4 জোড়া, তাই না? তাইলে 500 রেখা বা ল্যাটারাল লাইন, এটার কাজটা কি? পানির গুণাগুণ। এখানে সংবেদী কোষ থাকে, কি থাকে? সংবেদী কোষ থাকে। এই সংবেদী কোষগুলো তোমার পানির গুণাগুণ সম্পর্কে রাসায়নিক সংবেদ গ্রহণ করে। সংক্ষেপে লিখে রাখলাম শুধু পানির গুণাগুণ। আচ্ছা, সব সংক্ষেপে আমরা লিখে দিলাম। যাও, ইম্পর্টেন্ট সবগুলো পয়েন্ট আমরা সংক্ষেপে লিখে রাখলাম। এখন আসো আমরা কি পড়বো? আইস পড়বো, রুই মাছের আইস। তো শুরুতেই আমরা যেটা জানতে হবে সেটা হচ্ছে রুই মাছের যে আইসটা ভাইয়া, যে আইস, সেই আইসটা রুই মাছের ক্ষেত্রে কি রকম? সেই আইসটা রুই মাছের ক্ষেত্রে হচ্ছে সাইক্লয়েড টাইপের, তাই না? পড়ে আসছি। দেন এটা কোথা থেকে তৈরি হয়? রুই মাছের ডার্মাল স্তর থেকে তৈরি হয়, ডার্মাল লেয়ার থেকে তৈরি হয়, লেয়ার বা স্তর থেকে তৈরি হয়। যেহেতু ডার্মাল লেয়ার থেকে তৈরি হয়, সো এটা কিন্তু আসলে আইসটা রুই মাছের আইস কিন্তু তুমি চাইলে এমনি খুলে আনতে পারবে না, এটা একটা ধারালো কিছু দিয়ে চাঁচতে হয়। দেখো না, তোমার মারা যখন কাটে তখন আগে তোমার হচ্ছে যে আইসটাকে চেঁচে ফেলে। সো আইসটা চাঁচতে হলে কেন চাঁচা লাগে? ধারালো কিছু দিয়ে বের হয়ে আসে, কারণ এই আইসটা একদম ডার্মাল লেয়ারে ঢুকানো থাকে। এই যে আমাদের নখ যেরকম ঢুকানো আছে ভিতরে একটু, হ্যাঁ, সো এক্স্যাক্টলি ওইটাও কিন্তু ঢুকানো থাকে। সো ওদের এটা ডার্মাল পকেটে গ্রথিত থাকে, ডার্মাল পকেটে এদের পশ্চাৎ অংশ, ডার্মাল পকেট। কি পকেট? নাম হচ্ছে ডার্মাল পকেট। আমাদের প্যান্টের পকেটে কি আছে? মোবাইল আছে। ঠিক তেমনি তাদের ডার্মাল পকেটের মধ্যে তাদের আইসটা ঢুকানো থাকে। সো ডার্মাল পকেটে
আইসের পশ্চাৎ অংশ বলতে পারি, আইসের পশ্চাৎ ভাগ, একদম টু বি প্রিসাইজ আইসের পশ্চাৎ ক্ষেত্র বা পশ্চাৎ অংশ বা পশ্চাৎ ক্ষেত্র যাই বলি না কেন একই কথা, পশ্চাৎ ক্ষেত্র বলা হয়। পশ্চাৎ ক্ষেত্র গ্রথিত থাকে, এভাবে লিখে দিই, একদম তোমাকে আসল কথাটা লিখে দিই, বই হয়তো এভাবে লেখা নেই, একদম আসল কথা হচ্ছে এইটা যে আইসের একটা পিছনের অংশ আসলে লাগানো থাকে, মানে একদম মানে ডার্মাল লেয়ারের ভিতরে গ্রথিত থাকে, সেই অংশটাকে বলা হয় ডার্মাল পকেট। তাহলে ডার্মাল পকেটে আইসের পশ্চাৎ অংশ বা পশ্চাৎ ক্ষেত্র গ্রথিত থাকে। এরপর আমরা কি জানবো, আমরা জানবো তাহলে ডার্মাল পকেট কোথায়, ডার্মাল পকেট একটা কথা জানলাম। দেন হচ্ছে আমরা কিছু অংশ আছে, এই অংশগুলোর নাম আমাকে দেখতে হবে। চলো, সো আমাদের লেটস ড্র এ আইস। তো একটা আইস আঁকতে হইলে তার আগে আমরা একটু যা লেখা লিখছি এগুলো ছোট করি, এক পাশে নিয়ে যাই, এক পাশে নিয়ে দেন হচ্ছে আমরা একটু রুই মাছের আইসটা আঁকা ট্রাই করি। রুই মাছের আইস আঁকা খুবই সহজ, সুন্দর মতে এরকম একটা ইউ আকৃতির একটা জিনিস আঁকবা, যেমন আঁকছি ভাইয়া, ইউ আকৃতির একটা জিনিস আঁকবা আর উপরে একটু ঢেউ খেলায় দিবা, শেষ হয়ে গেছে তোমার আইস। এখন আর বেশি কিছু করা লাগবে না, এখন বেসিক স্ট্রাকচার দাঁড়ায় গেছে আইস। এখন জাস্ট তোমাকে কেন্দ্রে, একদম কেন্দ্রে একটা অংশ থাকবে, বিন্দু থাকবে, এটার নাম হবে কি, এটার নাম হবে কি, এটার নাম হবে কি ভাইয়া, এটার নাম হবে ফোকাস, এটার নাম হবে ফোকাস। কেন্দ্রে একটা অংশ থাকবে ফোকাস, বেশি বড় হয়ে যাচ্ছে লেখাগুলো, ফোকাস, ঠিক আছে। এই ফোকাস বা কেন্দ্র যাই বলি না কেন, এই ফোকাস বা কেন্দ্রকে ঘিরে কিছু কনসেন্ট্রিক লেয়ারে, মানে হচ্ছে বৃত্তাকারে কতগুলা লাইন ওকে আবৃত করে রাখবে। সো বৃত্তাকারে কিছু লাইন অঙ্কন করতে থাকো। সো আমি ধরো একটু অ্যাশ কালারে ড্র করতেছি সি টু সি, আর একটু চিকন করে দিব, ঠিক আছে। আঁকতে থাকো, যত তোমরা এটা কি করবা, কাটা কম্পাস দিয়ে গোল গোল করবা, যত সুন্দর গোল হবে তত তোমার চিত্র সুন্দর হবে। আর শেষের দিকে এসে একটু হাত দিয়ে ড্র করবা, নাইলে দেখবা যে আসলে এই ইয়াটা করতে পারতেছ না, কনসেন্ট্রিক লেয়ারটা করতে পারতেছ না, হয়েছে। সো এইভাবে বৃত্তাকারে ঘুরাই ঘুরাই আমরা কতগুলো লাইন আঁকলাম। এগুলো কি ভাইয়া, হোয়াট ইজ দিস? এগুলো হচ্ছে আমাদের, একটু নিচের দিকে দিই, এগুলো হচ্ছে আমাদের এক একটা কি বলতো, সার্কেল। সো এটার নাম হবে কি, এটার নামটাও খুব মিল আছে, সার্কুলি। সার্কেল মিন্স সার্কুলি, সার্কেল থেকে সার্কুলি, সার্কুলাস থেকে সার্কুলি, বহু বচনে সার্কুলি, সার্কুলি মনে থাকবে। তাহলে এরকম কেন্দ্রকে ঘিরে যেই বৃত্তাকার লাইনগুলো আছে সেগুলো হচ্ছে সার্কেল। তো সেখান থেকে এটার নাম হয়ে গেছে কি, সার্কুলি। এখন এখানে আরও কিছু ব্যাপার স্যাপার আছে। ব্যাপার স্যাপার হচ্ছে এই লাইনগুলোর মাঝে কিছু লাইন অনেক প্রমিনেন্ট হয়, যেমন আমি একটু এটাকে এই কালারে দিচ্ছি, এই কালারে ধরো একটা লাইন, দুইটা লাইন, তিনটা, এগুলো বেশি দেওয়া যাবে না ভাইয়া, এগুলো তিনটার বেশি দেওয়া যাবে না, বেশি দেওয়া যাবে না, হাইয়েস্ট তিনটা দিও, এর বেশি দিও না। কারণ এই মোটা মোটা যে দাগগুলা, এই চিকন দাগগুলোর মাঝে কতগুলা দাগকে একটু মোটা করে দিবা, অর্থাৎ কম্পাস দিয়ে যখন আঁকবা তুমি কতগুলা গোল দাগকে একটু মোটা করে দিবা। কেন? কারণ এগুলো নর্মাল সার্কুলিনিয়া, এগুলোর একটা স্পেশাল নাম আছে, এগুলোকে বলা হবে, এগুলোকে বলা হবে
আচ্ছা আমি এটাই করলাম। এগুলোকে বলা হবে তোমার এনুলাস। কেন? এগুলো প্রতি বছরে একটা একটা করে হয় এবং এটার একটা সিগনিফিকেন্স আছে। কীরকম সিগনিফিকেন্স আমি তোমাকে বলি। ধরো হচ্ছে রুই মাছের বয়স হচ্ছে না এখন এক বছর পূর্ণ হয়েছে, তার সুন্দর মতো দেখবা যে এই আইসের মধ্যে এরকম একটা এনুলাস তৈরি হয়ে গেছে। তার বয়স এখন 2, একদম তার বয়সের সাথে সামঞ্জস্য হয়ে তার এনুলাসের সংখ্যা হয়ে গেছে 2টা, এই মোটা দাগের সংখ্যা 2, বয়স 3, সো 3টা হয়েছে, অর্থাৎ এই জন্য বেশি থাকে। রুই মাছ তো বেশি দিন বাঁচবে না, ওরা তো মানুষের মতো বাঁচবে না। সো দ্যাটস ওয়াই এগুলোকে বলা হয়, আমরা জানি যে বার্ষিক মানে কি অ্যানুয়াল ইয়ার। সো অ্যানুয়ালি কিছু প্রোগ্রাম হয়। সো অ্যানুয়াল মানে কি বার্ষিক প্রোগ্রাম। সো অ্যানুয়াল থেকে আসছে হচ্ছে এনুলাস, কারণ এগুলো বছরে একবারই তৈরি হয়, বছরে একটা একটা করে তৈরি হয়। এনুলাস বা বার্ষিক বৃদ্ধি রেখা, এগুলো নর্মাল বৃদ্ধি রেখা না, এগুলো হচ্ছে বার্ষিক বৃদ্ধি রেখা। নর্মাল বৃদ্ধি রেখা কোনগুলো? সার্কুলারে বলতে পারো তুমি বৃদ্ধি রেখা, সার্কুলিকে তুমি বলতে পারো বৃদ্ধি রেখা, কিন্তু কিন্তু ভুলেও তুমি এনুলাসকে শুধু বৃদ্ধি রেখা বলতে পারবা না, কারণ এগুলো হচ্ছে বার্ষিক বৃদ্ধি রেখা, বছরে একটা একটা করে তৈরি হবে। ক্লিয়ার? তাহলে এই জন্য নাম হচ্ছে এনুলাস। অ্যানুয়াল ইয়ার থেকে নাম আসছে এনুলাস, মনে থাকবে। এখন আরেকটা অংশ অপশনাল দিলে ভালো। আচ্ছা এটার আগে আমি একটা জিনিস বলিয়ে নেই, সেটা হচ্ছে ভাই দেখো ভাই, এইটা না একটা ডার্মাল পকেটের মধ্যে গ্রথিত আছে। এই আইসের এরকম পশ্চাৎ অংশটা বেশি বেরোছি আর একটু নিচ থেকে। সো ধরো এই এতটুকু অংশটা মানে রুই মাছের ভিতরে আছে, রুই মাছের ত্বকের ভিতরে, এই ত্বক থেকে এটা বাইরে বের হয়ে আসছে। এই জায়গাটা হচ্ছে বাহিরের অংশ, এই জায়গাটা ত্বকের ভিতরে আছে। তাহলে এই অংশটাকে জানি কি বলছিলাম? ডার্মাল পকেট। এই ডার্মাল পকেটের ভিতরে আছে মাছের এই পশ্চাৎ অংশটা। মাছের এই অংশটা হচ্ছে সম্মুখ অংশ, এই অংশটা হচ্ছে পশ্চাৎ অংশ, আর মাঝের এই অংশটা মূলত মোটামুটি এটা হচ্ছে পার্শ্ব অংশ বলতে পারো, মানে এই সাইডটা বেসিক্যালি পার্শ্ব অংশ। আচ্ছা মানে আমি কেমনে ভাগ করব? ধরো এতটুক সামনে, এতটুক পিছনে, আর এইগুলো হচ্ছে পার্শ্ব। আচ্ছা হোয়াট এভার, এটা এত ইম্পর্টেন্ট না। দেন এখন আমরা দেখি যে 2টা অংশ আমাদের বাদ পড়ে গেছে, একটা অংশ বাদ পড়ে গেছে, সেই অংশটাকে আমরা মুছে মুছে অঙ্কন করবো। অর্থাৎ তুমি আমার সাথে এরকম মুছে দিবা, তোমার কাজ হবে জাস্ট মুছে দেওয়া। এনুলিগুলোরে মুছতে পারবা না, আবার মাঝখানে একটু মুছে দিবা, মাঝখানে একটু মুছে দিবা, মাঝখানে একটু মুছে দিবা। এবং এই জায়গা, এই জিনিসটা, স্পেশাল জিনিসটা শুধুমাত্র সম্মুখ দিকেই হবে, পশ্চাৎ দিকে হবে না। সেই যে মুছে দেওয়ার কাজটা আরেকটু মোটা করে মুছি, তাইলে দেখা যাবে। আমার বোর্ড তো মোটা, সরি এনুলার সহ মুছে ফেলাইছি, আমার তো বোর্ড তো মোটা, দেখা যাবে না। বোর্ড বড় তো এই জন্য একটা মোটা করে মুছলাম। তাহলে এই যে অংশগুলোর মধ্যে গ্যাপ, মনে হচ্ছে কিছুটা বের হয়ে আসছে, কোনো রশ্মি বা কিছু একটা বের হয়ে আসছে মনে হচ্ছে না? এক্স্যাক্টলি, এই অংশগুলোর একটা স্পেশাল নাম আছে। এই অংশগুলোকে বলা হবে রেডিয়াসের মতো বের হয়ে আসছে না, ব্যাসার্ধের মতো। সো সেখান থেকে এগুলোর নাম হয়ে গেছে রেডিয়াস, থেকে এগুলোর নাম হয়ে গেছে রেডি। তাহলে এই হচ্ছে মোটামুটি আইসের অংশগুলো। তাহলে আইসের অংশ যদি আমাকে লিখতে বলে, এক হচ্ছে এটার কেন্দ্র বা ফোকাস, এটার ফোকাস বা কেন্দ্র, তারপরে এটার নর্মাল বৃদ্ধি রেখা বা সার্কুলি, তারপর হচ্ছে এদের বার্ষিক বৃদ্ধি রেখা যেটাকে বলা হবে এনুলাস, খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমার কি বলতেছিলাম, রেডি থাকবে। এই অংশের বাহিরে কি কিছু দেখতে পাইতেছি আমরা? মনে হয় না। 1 2 3 4, এই 4টা অংশ আমরা মোটামুটি দেখতে পাচ্ছি। আর
আইস কোথা থেকে তৈরি হয় সেটা আমাদের একটা কথা, যে আইস তো ডার্মাল লেয়ার থেকে তৈরি হলো, কি দিয়ে তৈরি? চুন এবং কোলাজেন দিয়ে। চুন প্লাস কোলাজেন, এটা দিয়ে আমাদের আইস গঠিত। চুন প্লাস কোলাজেন, চুন প্লাস কোলাজেন, এটা দিয়ে তৈরি। তাহলে আইস কি দিয়ে তৈরি বলো সবাই? আইস হচ্ছে চুন প্লাস কোলাজেন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? চুন প্লাস কোলাজেন দিয়ে তৈরি। আচ্ছা, তো চুন প্লাস কোলাজেন দিয়ে তৈরি, মনে থাকবে চুন প্লাস কোলাজেন দিয়ে তৈরি হবে। আর এই আইসটা কোন সময় বাড়ে? এই যে বার্ষিক বৃদ্ধি রেখাগুলো বা এই যে বৃদ্ধিটা কোন সময় বেশি হয় আইসের? আইসের বৃদ্ধিটা হয় হলো মূলত বসন্তকালে। বসন্ত এসে গেছে, সো বসন্তকালে যেন মানুষের মনে রং লাগে, সো এক্স্যাক্টলি মাছেরও আইসের মধ্যে রং লাগে, মাছের পুরো শরীরে রং লাগে। সো দ্যাটস ওয়াই মাছের বৃদ্ধি হয় ওই সময়। সো আইসের বৃদ্ধিটা কোন সময় হয়? আইসের বৃদ্ধি হয় বসন্তকালে এবং গ্রীষ্মকালে। ঠিক আছে, বসন্ত প্লাস গ্রীষ্মকালে, এই দুটা সময়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আইসের আদ্যপান্ত। এছাড়া আমরা কি কি টপিক পড়বো বলছিলাম? এখন আইস পড়ে ফেললাম, এখন আমরা পড়বো হচ্ছে রক্ত সংবহনতন্ত্র। সো চলো আমরা এখন শুরু করি রক্ত সংবহনতন্ত্র। আচ্ছা, যে কোনো কারণ রক্ত সংবহনতন্ত্রকে আমরা তিনটা অংশে ভাগ করি, আমরা জানি। সেটা হচ্ছে, আমরা যদি বেশি বড় হয়ে গেছে, তিনটা জিনিসে ভাগ করব। একটা হচ্ছে তোমার হার্ট, হৃৎপিণ্ড, তারপর হচ্ছে যে রক্ত, এবং রক্তবাহিকা। যে কারো রক্ত সংবহনতন্ত্রকে আমরা এরকম তিনটা অংশে ভাগ করি। তো এদের হার্ট নিয়ে যদি একটু কথা বলি সংক্ষেপে, তাহলে এদের হার্টের চেম্বার কয়টা? আমাদের চেম্বার কয়টা? চারটা। মাছের চেম্বার জানি কয়টা? দুইটা। সো একটা এট্রিয়াম, একটা ভেন্ট্রিকল। আমাদের দুইটা এট্রিয়াম, দুইটা ভেন্ট্রিকল, অর্থাৎ দুইটা অলিন্দ, দুইটা নিলয়। তাদের ক্ষেত্রে হার্টে হচ্ছে দুইটা প্রকোষ্ঠ থাকে, একটু জেনে রাখো শুরুতেই। তাদের হার্টে প্রকোষ্ঠ দুইটা থাকে, দুইটা প্রকোষ্ঠে বিভক্ত তাদের হার্টটা। সো একটা অলিন্দ, একটাই নিলয়। অলিন্দ ইংরেজি কি? অ্যাট্রিয়াম। অলিন্দ ইংরেজি কি? অ্যাট্রিয়াম। তাহলে একটাই অ্যাট্রিয়াম, একটাই ভেন্ট্রিকল। এখন প্রকোষ্ঠ ছাড়াও তাদের একটা উপপ্রকোষ্ঠ আছে। সেই উপপ্রকোষ্ঠের নামটা আমরা আগে শুরুতে জেনে নিই। অলরেডি আমি যখন হার্ট আঁকবো তখনই তোমরা চিনবা যে উপপ্রকোষ্ঠটা কোনটা। একটা উপপ্রকোষ্ঠ আছে, তার নামটা আমি বলে রাখি, সেটা হচ্ছে সাইনাস ভেনোসাস। এই সাইনাস ভেনোসাসটা কিন্তু আবার দুইটা ধমনীর সাহায্যে তৈরি হয়েছে। ডাক্টাস কুভেরি নামক দুইটা ধমনী আছে, দরকার নাই, মনে রাখতে পারলে ভালো, দরকার নাই। এই দুইটা ধমনীর মহামিলনে সাইনাস ভেনোসাস নামক সবচেয়ে বড় একটা ধমনী তৈরি হয়েছে। সাইনাস ভেনোসাস বেসিক্যালি একটা বলা যায় ধমনী, বাট এটা ধমনীর অংশ বলা উচিত হবে না, এটা একটা হার্টেরই অংশ। এটা হচ্ছে উপপ্রকোষ্ঠ সাইনাস ভেনোসাস। সো বেসিক্যালি দুইটা ধমনী এসে এই প্রকোষ্ঠটা তৈরি করছে। ঠিক আছে, দুইটা ধমনী একসাথে এসে এই প্রকোষ্ঠটা তৈরি করছে। প্রকোষ্ঠ না, ভুল বলতেছি, উপপ্রকোষ্ঠ। বারবার
বলবো এটা কি উপপ্রকোষ্ঠ। রুই মাছের প্রকোষ্ঠ যদি বলে তাহলে উত্তর সবসময় হবে 2, একটা অলিন্দ একটা নিলয়। যদি বলা হয় উপপ্রকোষ্ঠ আছে কি না, হ্যাঁ আছে, সেটা কয়টা, একটা, তাহলে 2টা প্রকোষ্ঠ একটা উপপ্রকোষ্ঠ, সো নট 3টা প্রকোষ্ঠ, এটা ভুলেও না। সাইনাস ভেনোসাস ইজ নট এ প্রকোষ্ঠ, বারবারই বলতেছি, সাইনাস ভেনোসাস একটা প্রকোষ্ঠ না রুই মাছের, এটা মনে রাখবা। দেন তাদের রক্ত নিয়ে কমেন্ট করার তেমন কিছু নাই, তাদের রক্ত লাল হবে মানুষের মতোই অনেকটা, সব কিছু রক্ত নিয়ে আসলে কমেন্ট করার কিছু নেই। রক্তবাহিকা নিয়ে যদি কমেন্ট করতে হয়, তাদের রক্তবাহিকা মোটামুটি আমাদের যেমন নর্মালি কি থাকে, শিরা থাকে, ধমনী থাকে, মাঝখানে কৈশিক জালিকা থাকে, তাই না? কেন বললাম মাঝখানে কৈশিক জালিকা থাকে, সিরিয়ালে লিখলাম জিনিসটা। দেখো, শিরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো হার্টে নিয়ে আসে, বা আমরা বলতে পারি হচ্ছে শিরাগুলা তোমার হচ্ছে হার্ট থেকে নিয়ে হার্টে আসে। তো হার্টে আসার পরে আচ্ছা আমরা উল্টা দিক থেকে বলি আগে, ধমনী, ধমনীগুলা নর্মালি কি করে, একটা কোষের কাছে যায়, ধমনী কৈশিক জালিকায় বিভক্ত হয়, দেন এটা আবার শিরায় বিভক্ত হয়ে যায়। সো আগে ধমনী, পরে কৈশিক জালিকা, পরে হচ্ছে শিরা, এগুলো তোমরা পড়বা আরও। অক্সিজেনযুক্ত রক্ত কোষের কাছে নিয়ে গেছে, কৈশিক জালিকা অক্সিজেনটা এক্সচেঞ্জ করছে কোষের কাছে, দেন কোষে তো অনেক কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে আছে, কারণ কি বলতো শ্বসন চলতেছে, কার্বন ডাইঅক্সাইড বিনিময় করছে কৈশিক জালিকায়, সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো আমার শিরা বহন করে নিয়ে যাচ্ছে। তাহলে এই যে শিরাটা, এটা আলটিমেটলি কোথায় আসতেছে, হার্টে আসতেছে, হার্টে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা নিয়ে যেতেছে। তাহলে শিরার সংজ্ঞা যদি জিজ্ঞাসা করা হয় কখনো পরীক্ষায়, আমি এটা প্রত্যেক ক্লাসেই বলার চেষ্টা করি যখন শিরা রিলেটেড কথা আসে, শিরার সংজ্ঞা এইটা না যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যারা পরিবহন করতেছে তারা শিরা। তাহলে ফুসফুসেও শিরা, ফুসফুসের শিরা যে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করতেছে, তাহলে সেটাকে কী বলবা, ব্যাখ্যা করবা। তাহলে শিরার ব্যাখ্যা এটা না, শিরা ধমনীর ব্যাখ্যা হচ্ছে এটা, যে সকল রক্তবাহিকাগুলো হার্টের রক্ত নিয়ে আসে তারা হচ্ছে শিরা, আর হার্ট থেকে যে রক্তবাহিকাগুলো বের হয়ে যায় সেটা হচ্ছে ধমনী। তাহলে সবসময় মনে রাখতে হবে হার্টের বেসিসে শিরা হচ্ছে ইনপুট ধমনী, মানে ইনপুট রক্তবাহিকা, আর ধমনী হচ্ছে আউটপুট রক্তবাহিকা। হার্ট থেকে আউটপুটটা বের করে নিয়ে যায় ধমনী, আর ইনপুটটা নিয়ে আসে হচ্ছে আমার হার্ট। দিস ইজ এ ভেরি মাচ ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই ছোট একটা কনসেপ্টটি অনেক বাচ্চা কাচ্চার নাই তোমাদের, ঠিক আছে? এই ছোট একটা কনসেপ্টটি অনেক বাচ্চা কাচ্চার নাই। সো এই কথাটা লিখে রাখো তোমরা সবাই, যে ধমনী হচ্ছে হার্ট থেকে রক্তটা পেরিফেরি বা প্রান্তীয় অঞ্চলে নিয়ে যায়, অর্থাৎ দূরে নিয়ে যায়, বিভিন্ন কোষের কাছে নিয়ে যায়। আর শিরা হচ্ছে ওই প্রান্ত থেকে বা প্রান্তীয় কোষ থেকে তোমার হচ্ছে হার্টে নিয়ে আসা রক্তটা। এটাই হচ্ছে শিরা এবং ধমনীর মূল সংজ্ঞা। ইভেন এটা ফুসফুস শিরার ক্ষেত্রে সত্য, ফুসফুস ধমনীর ক্ষেত্রে সত্য, ঠিক আছে? আচ্ছা, তো তাদের এই শিরা থেকে শিরাতন্ত্র আছে, তাদের যে শিরাতন্ত্র নিয়ে আমরা পড়বো না ভুলেও, শিরাতন্ত্র বহুত ভেজাইল্লা, ঠিক আছে? তারপরে ধমনীতন্ত্র আছে, যেটা আমরা পড়বো একটু, এটা একটু কিছুটা কম কমপ্লেক্স আছে, বাট কিছুটা কম কমপ্লেক্স। ধমনীতন্ত্র নিয়ে আমরা পড়বো। তো আলটিমেটলি বুঝতে পারতেছে যে কোথায় থেকে কোথায় রক্ত যাবে। তো আমি তাও তোমাদেরকে এই ডায়াগ্রামেটিক জিনিসটা আমি আবার একটু বুঝাই। রক্ত সংবহন সিম্পলিস্টিক ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম ভাই আমি বানাইছি। এই ডায়াগ্রাম তুমি কোনো বইয়ে পাবা না, ঠিক আছে? ইন্টারের বইয়ে তো আরও আগে পাবা না, ইন্টারের বইয়ে আরও আগে পাবা না। সিম্পলিস্টিক ডায়াগ্রাম, দেখো এই ডায়াগ্রামটা কি বলতেছে, যে বাবা তোমার ফার্স্টে থাকবে তোমার শিরাতন্ত্র, এই শিরাতন্ত্র, আচ্ছা আমি একটা কাজ করি, একটু বেশি মোটা হয়ে গেছে। এই শিরাতন্ত্র কৈশিক জালিকায় বিভক্ত হবে, আর আমরা জানি কৈশিক জালিকায় বিভক্ত হইলে কি হবে, এটা তখন কোষের কাছে অক্সিজেন এক্সচেঞ্জ করবে, কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ করবে, অক্সিজেনটা কোষকে দিবে, কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করবে, ঠিক আছে? দেন তোমার ধমনীতন্ত্রে যাবে,
রক্তটা, দেন হচ্ছে আমার হার্ট, আসো তাহলে হার্টে কে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে নিয়ে আসে? কোষ থেকে শিরা। আচ্ছা এখানে আর একটু কমপ্লেক্সিটি আছে, আমি একটু কমপ্লেক্সিটি দেখাইতে হবে, এড়াইতে চাইছিলাম বাট এড়াইলে জিনিসটা আসলে ক্লিয়ার হবে না, এড়াইলে আসলে এই জিনিসটা কমপ্লিট হবে না, সেটা আমরা দেখি। সেটা হচ্ছে আমাকে এখানে ফুসফুস বা ফুলকারও ইনক্লুড করতে হবে। এখানে যেহেতু ওদের হার্টে, ওদের যেহেতু ফুসফুস নাই, ওদের পিউরিফাইং মেশিন হচ্ছে ফুলকা, আমাদের পিউরিফাইং মেশিন হচ্ছে ফুসফুস। পিউরিফাইং বলতে ভাইয়া আমরা কি করি, আমাদের ভিতরে কার্বন ডাইঅক্সাইড দিয়ে ভরা, আমার রক্তটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে গেছে, আমার কোষ সমানে কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছে, আমার রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে গেছে। এই মুহূর্তে আমি যখন বাতাস বাইরে থেকে নেই, অক্সিজেনযুক্ত বাতাসটা বাইরে থেকে নেই, অক্সিজেনটা নেই, আমার ফুসফুসে যখন যায়, এই ফুসফুসটাই মূলত তোমার হচ্ছে এক্সচেঞ্জ করে। ফুসফুসটা কি করে, অক্সিজেনটা দিয়ে দেয়, অক্সিজেনটা রক্তে ছাড়ে, আর ফুসফুস নিজে টান মেরে নিয়ে ফেলে কি, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা। এটা আমরা শ্বসনের কৌশল যখন আমরা পড়বো, শ্বাসক্রিয়া চ্যাপ্টারটা পড়বো, 5th চ্যাপ্টারে আরও ভালো বুঝবা। তাহলে ফুসফুস হচ্ছে ফিল্টার, এই ফিল্টারিং মেশিনটা না থাকলে আমরা কখনোই বাঁচতে পারতাম না। এর কাজটা হচ্ছে এটা, কার্বন ডাইঅক্সাইডটাকে বাইরে বের করে দেওয়া, অক্সিজেনটাকে ভিতরে পুশ করা রক্তের মধ্যে। এই ফুলকাই এই কাজটা করবো ওদের ক্ষেত্রে। দেখো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসছে, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আলটিমেটলি পাস করাইতে হবে ফুলকার মধ্যে। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যখন ফুলকার মধ্যে পাস করাবা, ফুলকাই তখন তোমাকে পিউরিফাই করে দিবে, পিউরিফাই করে সে কি করবে, অক্সিজেন যুক্ত বানায় দিবে, এবং এই অক্সিজেন যুক্ত রক্তটা ধমনীতন্ত্রের কাছে যাবে, ধমনীতন্ত্র এরপরে আবার কোষিজালিকার কাছে দিবে, তারপরে দেন এভাবে যাবে। আচ্ছা এটা মানে অ্যারোটা একটু উল্টা হয়েছে না, আমি অ্যারোগুলো একটু চেঞ্জ করি। ঠিক আছে, এখন কোষিজালিকা যাওয়ার পরে এই লেভেলে জানে কি থাকে, এই লেভেলে বিভিন্ন কোষ থাকে, এই কোষের কাছে অক্সিজেনটা দেয়, বিনিময়ে সে কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে, তখনই রক্তটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হয়ে যায়। আর এই কোষিজালিকা যেন কই মিলিত হয়, শিরায় মিলিত হয়, অর্থাৎ শিরাতন্ত্রের মধ্যে যায়। তাই শিরাতন্ত্র তখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, আলটিমেটলি তারা আবার হার্টে নিয়ে আসে, হার্ট থেকে ফুলকা, ফুলকা থেকে এটা। তাহলে এই জিনিসটা যারা জানে তাদের পুরা রক্ত সংবহন পদ্ধতির কনসেপ্টটা ক্লিয়ার। ইভেন যদি তোমার রক্ত সংবহন তন্ত্র নিয়ে কোনো কথা আছে, আমি জানো আমি এরকম অনেক সিম্পলিস্টিক ডায়াগ্রাম এঁকেও দিতাম পরীক্ষার হলে, টিচাররা এত খুশি হইতো। আমার এখনও মনে আছে ভিক্টোরিয়া কলেজের খাতায় কাটার সময় কোন একটা টিচার আমাকে ডাকছিল, ডেকে এসে বলে যে বাবা এই ছবি, এই ডায়াগ্রাম তুমি কই পাইলা? বলছে স্যার এটা আসলে আমি বানাইছি। বলছে তুমি সত্যি নিজে বানাইছো? জি স্যার, আমার কাছে মনে হয়েছে স্যার আমি আসলে মানে স্যার ভুল হয়েছে স্যার, সরি স্যার। না ঠিক আছে, ভালো করছো, ঠিক আছে। স্যারের নামটা এখন আমার ঠিক খেয়াল নাই, বাট ওই স্যারটা ভালো ছিল। বাট ফার্স্ট ইয়ারে আমার একটা স্যার পড়ছিল, ওই স্যার আমার নাম্বার সব কমাই দিছিল, আমার মেজাজ গরম হয়েছিল। উনি অনেক ডায়াগ্রামেটিকের ছবি আমাদের তাই কাইটা দিছে, এগুলো কই পাশে লিখে রাখছে, বেটা ফাজিল ছিল। পরে বেটা যেটা কাটছে ওটা ভালো ছিল। তো যাই হোক, এই খাতা কার কাছে পড়ে এটাও আসলে একটা ইম্পর্টেন্ট রোল। তো সেই মানে এই ধরনের ডায়াগ্রামেটিক ছবি দেখে খুব খুশি হয়েছে, মানে অর্থাৎ ছেলে কনসেপ্ট বুঝে, ছেলে কঠিন কমপ্লেক্স ছবি না আইকে অনেক সময় ডায়াগ্রাম দিয়ে বুঝাই ফেলছে যে কোথায় থেকে কোথায় জিনিস আসছে, বা 100 লাইন লেখার দরকার পড়ে না। তাহলে এই হলো মোটামুটি কনসেপ্ট ভাইয়া, যে তোমার হার্ট থেকে ফুলকায় যাবে রক্তটা, ফুলকা মানে আমরা শুরু করবো কোন সাইড থেকে শুরু করি, ধরো কোথা থেকে, শিরাতন্ত্র থেকে শুরু করি। শিরাতন্ত্র থেকে তোমার ধরো এখান থেকে শুরু করলাম, 1 নম্বর পয়েন্ট। শিরাতন্ত্র থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত আমার হার্টে আসলো। এই হার্ট এটা কিন্তু পিউরিফাই করা তার অবস্থা নেই, তে ফুলকাতে ট্রান্সফার করে কার্বন ডাইঅক্সাইড রক্তটা। ফুলকারই এই পিউরিফাইং অবস্থা আছে, সে কী করে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটাকে অক্সিজেনযুক্ত রক্তে কনভার্ট করে। কেমনে করে আমরা সেটাও দেখব। দেন ধমনীতন্ত্রটা পাস করে এটা। তাহলে ধমনীতন্ত্রে পাস করলে ধমনীতন্ত্র
কৈশিক জালিকা বা কোষগুলোর কাছে পাঠাই দেয় অক্সিজেনযুক্ত রক্ত। তো কোষগুলো তো গ্রহণ করে কৈশিক জালিকা থেকে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড দিয়ে দেয় কোশিক জালিকায়। তো কোশিক জালিকাগুলো কোথায় মিলিত হয়? শিরাতন্ত্রে মিলিত হয়। তাহলে শিরাতন্ত্রে চলে যায় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। সো এই শিরাটাই আবার ব্যাক করবো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। অর্থাৎ এইভাবেই চলতে থাকে ব্যাপারটা। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এদের হার্টে অল টাইম কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে, অক্সিজেন যুক্ত রক্ত কি তুমি দেখতেছো? নাই। এদের হার্টে কি অক্সিজেন যুক্ত রক্ত আছে? নাই। আমাদের হার্টে আছে, কিন্তু ওদের হার্টে একটা চক্রই চলে, অর্থাৎ শুধু একদিকে কার্বন ডাইঅক্সাইডই ফ্লো হয়। আমাদের যেটা হয়, আমাদের হার্টের এক পাশে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন চলে, আরেক পাশে অক্সিজেন পরিবহন চলে। অর্থাৎ আমাদের চলে হচ্ছে দ্বিচক্রী সংবহন, দুইটা চক্র চলে, দ্বিচক্রী সংবহন। এটা কোথায় চলে? আমাদের মানুষের হার্টে বাম সাইড মানে ডান সাইড, অর্থাৎ ডান অলিন্দ ডান নিলয়, এই সাইডে চলে কার্বন ডাইঅক্সাইড পরিবহন। আবার আমাদের হার্টের বাম সাইড মানে ছবির ডান মানে আসল বাম, সো আমাদের হার্টের বাম সাইডে চলে হচ্ছে অক্সিজেন পরিবহন। যার কারণে আমরা বলতে পারি দুইটা চক্র সমানে চলতেছে। কার্বন ডাইঅক্সাইড পরিবহন এক সাইকেল চলতেছে বাম দিকে ডান দিকে, আর অক্সিজেন পরিবহনের সাইকেলটা চলতেছে হচ্ছে আমাদের বাম দিকে। সো দুইটা সাইকেল একই সাথে আমাদের হার্টে সংগঠিত হয়, বাট ওদের হার্টে জাস্ট একটা সাইকেলই সংগঠিত হয়, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে তারা, আর কিচ্ছু না। তারা কোনো অক্সিজেন এখানে পরিবহন করতেছে নাই। তাদের চেম্বারও কিন্তু একটা একটা করে, একটা অলিন্দ একটা নিলয়, আর আমাদের দুইটা অলিন্দ দুইটা নিলয়, দুইটা অলিন্দ দুইটা নিলয়। সো ডান অলিন্দ নিলয় দিয়ে কার্বন ডাইঅক্সাইড, বাম অলিন্দ নিলয় দিয়ে অক্সিজেন পরিবহন হয়, আর ওদের একটাই আছে অলিন্দ নিলয়, সো এটা দিয়ে জাস্ট কার্বন ডাইঅক্সাইডের পরিবহন হয়। তাহলে এখান থেকে এত কথা বলার কি দরকার? এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে কেন ভেনাস হার্ট বলা হয়? রুই মাছের হার্টকে কেন ভেনাস হার্ট বলা হয়? আর আমরা জানি কেন ভেনাস হার্ট বলে, কারণ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করা কার কাজ? শিরার কাজ। তাহলে যেহেতু শিরার মতো কাজ করতেছে হার্টটা, শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করতেছে, দুই ধরনের রক্ত পরিবহন করার পরিবর্তে, তাই তাদের হার্টকে কি বলবো? ভেনাস হার্ট বলবো। আবার তাদের হার্টে কয় চক্রী সংবহন ঘটে এটা যদি বলা হয়, তাহলে এক চক্রী সংবহন ঘটে, এটাও বলতে হবে আমাদের। বুঝা গেছে? তাহলে ভেনাস হার্ট যদি জিজ্ঞাসা করে পারবা, ব্যাখ্যা সুন্দর করে লিখতে পারবা, আশা করি পারবা। আমি সংক্ষেপে একটা কথাই বলবো, তাদের হার্টে কি সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন হয়, কোনো অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন হয় না। যার কারণে, আর আমরা জানি শিরায় শুধুমাত্র রক্ত সংবহন করে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংবহন। তো যেহেতু এদের হার্ট এক্স্যাক্টলি শিরার মতোই শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই সংবহন করতেছে, তাই এদের হার্টটাকে বলবো ভেনাস হার্ট। পারলে এখানে এক চক্রী সংবহনের কথাগুলো ইনক্লুড করে দিও, যে এদের জাস্ট কার্বন ডাইঅক্সাইড পরিবহন হচ্ছে, অর্থাৎ এক চক্রী সংবহনে এদের মধ্যে ঘটতেছে, দ্বিচক্রী কোনো ব্যাপার স্যাপার ঘটতেছে না। এভাবে করে আরও কথাবার্তা অ্যাড করে সংখ্যা মানে ব্যাখ্যাটা বড় করে নেওয়া হয়। ঠিক আছে, এই হলো মোটামুটি তাদের ঘটনা। আর মানুষের ঘটনা তো বুঝছো, একই সাথে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড দুইটা পরিবহন চলতেছে, আর ওদের ক্ষেত্রে অক্সিজেন পরিবহন চলতেছে না, কার্বন ডাইঅক্সাইড পরিবহন চলতেছে। দেখো ভাই, যে এই ছবি বুঝবে না ভাই, তার রুই মাছের মানে সব রক্ত সংবহন সে পারবে। এখন আমরা আস্তে আস্তে হার্টের গঠনে আসি। আমরা এখন কি রে, আচ্ছা এখানে আমি রুই মাছটার কথাটা অ্যাড করে দিই। তো এখন আসো আমরা কি পড়ব? হার্ট বা হৃৎপিণ্ড, রুই মাছের হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের গঠনটা আমরা দেখি। রুই মাছের একটা অলিন্দ আছে বলছি, আঁকো অলিন্দ, একটা অলিন্দ আঁকলাম আর কি, এরকম করে ডায়মন্ড শেপড, যেভাবে আঁকতে পারে আঁকলো। এটা হচ্ছে ধরো অলিন্দ। দেন দাঁড়াও, সুন্দর হয় নাই,
এটা ধরো আমাদের ভেন্ট্রিকল, দেন একটা বালজিং অংশ আছে, দেন এটা সোজা চলে গেছে এভাবে। মোটামুটি এইভাবে আঁকতে পারলে এনাফ। এটা অলিন্দ, এটা নিলয়, আর এটা একটা এক্সট্রা অংশ, আর সোজা দিয়ে দেবে দাঁত। এভাবে আঁকো আগে। আমাকে একটু মূল ছবিটা দেখতে হবে, আমি একটু এদিকে ভুলে গেছি কীভাবে সাইনাস ভেনোসাসটা অ্যাড করছে। আচ্ছা, আইসের 3টা অংশ বলছে, সম্মুখক্ষেত্র, পশ্চাৎক্ষেত্র, পার্শ্বক্ষেত্র, দেখে নিতে পারো। আর আইসের মূল কথা, ইম্পর্ট্যান্ট একটা কথাই বলবা, আইসের একটা কাজ যদি মনে রাখতে চাও, আইস হচ্ছে প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ। এই আইস থাকার কারণে মাছ প্রতিরক্ষা করতে পারে, ঠিক আছে? আর বাকি ভূমিকাগুলো দেখে নিও। রুই মাছের রক্ত সংবহন বদ্ধ প্রকৃতি আমাদের মতো, কিন্তু এক বর্তনী বা এক চক্রী সংবহন, আমাদের দ্বিচক্রী সংবহন। আচ্ছা, 3টা উপাদান, এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি এখন। রক্ত লাল, কারণ হিমোগ্লোবিনযুক্ত রক্ত, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, কিন্তু তাদের কোনো থাকে না, অনুচক্রিকা থাকে না, তাই মাছদের ব্লিডিং হলে তারা মারা যায় বেসিক্যালি। হ্যাঁ, মানে মাছ ব্লিডিং হলে তারা মারা যায়। সো আমরা এই কথাটা একটু অ্যাড করে রাখি। এই কথাটা আমি অ্যাড করতে চাচ্ছিলাম, কিন্তু তখন ভুলে গেছিলাম যে ওদের শুধুমাত্র আরবিসি থাকে, ডব্লিউবিসি থাকে, শ্বেত রক্তকণিকা থাকে, লোহিত রক্তকণিকা থাকে, কিন্তু কোনো প্লেটেলেট তাদের থাকে না, বা অনুচক্রিকা তাদের থাকে না। তাদের আরবিসি এবং ডব্লিউবিসি থাকে, ঠিক আছে? শুধুমাত্র এই কথাটা মাথায় রাখবা। আর তাদের রক্ত লাল, কেন লাল? কারণ তাদের হিমোগ্লোবিন আছে। কি আছে? হিমোগ্লোবিন আছে, এই জন্য তাদের রক্তটা লাল। এগুলো জানলে মোর দেন এনাফ। আচ্ছা, এই এটিএমের সামনে এইদিকে একটু সাইনাস ভেনোসাস দিয়ে দিতে হবে। ওকে, এটাই ভাবতেছিলাম, একটু এই সাইড করে দিয়ে দিতে হবে। তাহলে কালো অংশ দিয়ে কি রে ভুল আঁকলাম? আচ্ছা, একটু জাস্ট লম্বা করে দিচ্ছি, তাতেই সাইনাস ভেনোসাস হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ আমি এটিএমটা এইভাবে আঁকছিলাম না, সরি, এরকম ডায়মন্ড শেপড আঁকছিলাম, কিন্তু এটাকে একটু ভেঙে চুরে আঁকছিলাম আর কি, এরকম। তো এইটা এমনি আঁকছিলাম না, জাস্ট এই একটা অংশ জাস্ট ফাঁকা রেখে নিচের দিকে টান দিয়ে দাও, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তো এট্রিয়াম, ভেন্ট্রিকল মার্ক করে ফেলি আমরা, লিখে ফেললাম। এটা হচ্ছে আমাদের এট্রিয়াম, এই পার্টটা হচ্ছে আমার ভেন্ট্রিকল, মানে অলিন্দ, নিলয়। তাহলে এই দুটো হচ্ছে আমাদের মেইন প্রকোষ্ঠ। আর এই অলিন্দ যে জায়গায় শেষ হয়েছে, ধরো এই পার্টটা এখানে শেষ হয়েছে, তাহলে এই পার্টটা হচ্ছে আমাদের সাইনাস ভেনোসাস। এইটা আবার 2টা ধমনীর মহামিলনে হয়েছে, চাইলে একটু দেখাই দিতে পারি আমরা। 2টা ধমনীর মহামিলনে হয়েছে, সো একটু দেখা দিতে পারি আমরা। ধমনীগুলোকে আমরা সবসময় নীল কালারে দেখাই, সো নীল কালারে দেখাইলাম। 2টা ধমনীর মিলনের ফলে তৈরি হয়েছে, তাহলে এটাই লেখাই। সো এই 2টা ধমনীর নাম একটু লিখে দিই, এটা দরকার নেই, পরীক্ষা যদি লিখতে না পারো সমস্যা নেই, ভুলে গেলেও সমস্যা নেই। ডাকটাস কুভেরি, এই 2টা মহাশিরার, 2টা বড় বড় শিরা আছে, এই 2টা শিরার মহাশিরার মিলনে, ঠিক আছে? এই একটা মহাশিরা একটা মহাশিরার মিলনে আমার এই সাইনাস ভেনোসাস নামক এই উপপ্রকোষ্ঠটা তৈরি হয়েছে, ঠিক আছে? উপপ্রকোষ্ঠ, এটা প্রকোষ্ঠ না। ভেন্ট্রিকলের বের হওয়ার পর একটা অংশ বাল্জ হয়ে আছে, কেন জানি, তাই না? একটা অংশ ভালো পরিমাণ বাল্জ হয়ে আছে, ধরো একটু বালজিং কমায় দাও না হয়, কিন্তু ভালোই পরিমাণ বাল্জ হয়ে আছে। এই বালজিং পার্টটার, এই এতটুকু বালজিং পার্টটা, ধরো, হ্যাঁ, এই যে বালজিং পার্টটা, এই পার্টটাকে আমরা কি বলি? এই পার্টটার নাম হচ্ছে ডাকটাস আর্টেরিয়াসাস। এখন শুরুতে নামগুলা পড়ে বলতেছো ভাই আমার জীবন যৌবনের প্রতি মায়া উঠে গেছে, এত কঠিন কেন? বিশ্বাস করো, কয়েকবার পড়লে তোমার কাছে এটা সহজ লাগবে, আর আমি সহজ করে দিচ্ছি, সমস্যা নেই। ডাকটাস
আর্টারিওসাস, আর্টারিওসাস। আচ্ছা বাংলা লিখতে পারো, আমি অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি লিখে ফেলছি। আচ্ছা ডাক্টাস আর্টারিওসাস। এখন প্রথম প্রশ্ন, ডাক্টাস আর্টারিওসাস কি একটা উপপ্রকোষ্ঠ? উত্তর হচ্ছে না। দ্বিতীয় প্রশ্ন, ডাক্টাস আর্টারিওসাস এই হার্টের অংশ কি না? যদি উপপ্রকোষ্ঠ না হয়, কোনো অংশই না হয়, তাহলে এটাকে হার্টের অংশ হইতে পারে না। অ্যাকচুয়ালি সে কিসের অংশ? সে হচ্ছে আসলে আর্টারির অংশ, নামের মধ্যে লেখা আছে আর্টারিওসাস। সে মূলত এখান থেকে যে ভেন্ট্রাল অ্যাওর্টা বা সম্মুখ অ্যাওর্টা বের হয়, সম্মুখ অ্যাওর্টার ইংরেজি কি? ভেন্ট্রাল। ভেন্ট্রাল মানে সম্মুখ। সম্মুখ অ্যাওর্টা বা ভেন্ট্রাল অ্যাওর্টা যে তৈরি হয়, সেই ভেন্ট্রাল অ্যাওর্টার বালজিং পার্টটা, মানে বালজ করা মানে হচ্ছে ফুলে যাওয়া পার্টটাই হচ্ছে ডাক্টাস আর্টারিওসাস। ঠিক আছে, বুঝা গেল? তাহলে ডাক্টাস আর্টারিওসাস বেসিক্যালি এ পার্ট অফ সম্মুখ অ্যাওর্টা, জাস্ট তার একটা বালজিং পার্ট, সম্মুখ অংশ বা শুরুর দিকের অংশটা হচ্ছে ডাক্টাস আর্টারিওসাস। সে হার্টের অংশ না, নট এ পার্ট অফ হার্ট, নট এ পার্ট অফ হার্ট। তো তাও লিখে দিলাম, যাও, বুঝা গেছে? মাথায় রাখবা। এই তো, এখন তোমরা জানো শিরা দিয়ে কি জানি আসবে হার্টের কাছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসবে, তাই না? শিরা দিয়ে কি আসবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসবে। আমরা এটাকে আরেকটু চিপাই দিলে বেটার হয়, একটু বেশি হয়ে গেছে, আর এটারেও আরেকটু চিপাই দিলে ভালো হয়। বেশি বড় বড় ছিদ্র হয়ে গেছে, এত বড় বড় ছিদ্র থাকলে সমস্যা। তাহলে এখানে, এখান থেকে আবার এখানে, দেন এখানে চলে যেতেছে। তাহলে সব হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন, সব হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে শিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসতো, এট্রিয়াম, ভেন্ট্রিকল, ডাক্টাস আর্টারিওসাস, সম্মুখ অ্যাওর্টা। দেন সম্মুখ অ্যাওর্টা থেকে কোথায় যাবে? সম্মুখ অ্যাওর্টা থেকেই তো শুরু হয়ে গেল ধমনীতন্ত্র। তাহলে অ্যাকচুয়ালি ধমনীতন্ত্র সূচনা হয়ে গেছে। এই জায়গায় ছিল মূলত, ধরে নাও কাল্পনিকভাবে শিরাতন্ত্র। এই শিরাতন্ত্রের শেষটা হয়েছে ডাক্টাস কুভেরি। ডাক্টাস কুভেরি দুটো যখন সাইনাস ভেনাসাসে চলে আসছে, সাইনাস ভেনাসাস থেকে হার্ট শুরু হয়েছে। তাহলে শিরাতন্ত্র, শিরাতন্ত্র থেকে হার্ট, হার্ট থেকে সম্মুখ অ্যাওর্টার মাধ্যমে আমি ঢুকে গেছি কোথায়? ধমনীতন্ত্রে। অ্যান্ড দেন তারপর যাবে কোথায়? ফুলকাতে যাবে। দেন এখান থেকে শিরাতন্ত্রে। তো এই হলো মোটামুটি আমাদের পিকচার মাথার মধ্যে থাকতে হবে যে কোথা থেকে কই যাইতেছে। এটা আমাদের মাথায় থাকলে ভালো, বাট অনেকে মাথায় না থেকে জাস্ট মুখস্থ করে যায়, কোথা থেকে কোথায় গেছে আর মুখস্থ জানেও না। এখানে পর্যায়ে ধমনীতন্ত্রে গেছে সেটা সে চিন্তাও করতেছে না, ধমনীতন্ত্র থেকে যে ফুলকায় যাবে এটাও সে চিন্তা করতেছে না, ফুলকা থেকে যে শিরাতন্ত্রে যাবে, আবার শিরাতন্ত্রের সবচেয়ে লাস্ট অংশতে ডাক্টাস কুভেরি, এগুলো সে চিন্তা করে না। এগুলো চিন্তা থাকলে তোমার বেসিকটা একদম স্ট্রং থাকবে, যত কঠিন প্রশ্নই করুক তুমি কোনোদিন ভুল করবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, সো আমরা মনে রাখবা পরীক্ষায় ছবি আসলে হার্টের গঠন জাস্ট আমরা এতটুকু আঁকবো। কতটুকু? জাস্ট আমরা এতটুকু আঁকবো, এখানে যা যা মার্কিং করছে এতটুকু। এই বাইরে যে নীল কালারের ধমনীতন্ত্র, ফুলকা, শিরাতন্ত্র, এগুলো কিচ্ছু আঁকবো না, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আঁকছি। ক্লিয়ার? এখন আমরা চলে যাব ধমনীতন্ত্রে। তার আগে একটু কথা বলি, এখানে কত কপাটিকা থাকে। এটার নাম হচ্ছে সাইনো এট্রিয়াল কপাটিকা। এখানে যে কপাটিকা থাকে সেটা হচ্ছে সাইনো এট্রিয়াল কপাটিকা। নামটা কি? সাইনো এট্রিয়াল কপাটিকা। এট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাঝখানে যে কপাটিকা থাকে সেটা হচ্ছে এট্রোভেন্ট্রিকুলার কপাটিকা। ভেন্ট্রিকল এবং ডাক্টাস আর্টারিওসাসের মাঝখানে যে কপাটিকা থাকে সেটা হচ্ছে ডাক্টাস না, সরি এটাই তো ভুল করতেছি, মাথায় আমি এই জন্য আনতে পারতেছি না, বালবাস আর্টারিওসাস, কারণ এটা বাল্বের মতো ফুলে আছে, সরি এটা বাল্বের মতো ফুলে আছে তাই এটার নাম হচ্ছে বালবাস আর্টারিওসাস। সো বালবো ভেন্ট্রিকুলার কপাটিকা বা ভেন্ট্রিও বালবাস কপাটিকা, বালবো ভেন্ট্রিকুলার কপাটিকা। ঠিক আছে, ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা, যেখান থেকে যেদিকে রক্ত যাচ্ছে সেটা বলবো, ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা, ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা, সাইনো এট্রিয়াল, এট্রিওভেন্ট্রিকুলার, ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। তাহলে তিন ধরনের কপাটিকা থাকে,
তাহলে কপাটিকা কয় ধরনের? 3 ধরনের বা 3টা, যাই বলো না কেন। কি কি? সাইনোএট্রিয়াল, এট্রিয়াল, এট্রিয়াল বানানটা এভাবে লিখলে ভালো, এট্রিও ভেন্ট্রিকুলার, ভেন্ট্রিকুলো বালবাস, ভেন্ট্রিকুলো বালবাস। তাহলে এই হচ্ছে মোটামুটি কপাটিকা। কিভাবে রক্তটা যায় এটা তোমরা ফ্লো চার্ট করে লিখে দিবা, এটা এমন কোনো কঠিন ব্যাপার না। এট্রিয়াম প্রসারিত থাকবে ফার্স্টে, তখন সাইনাস ভেনাসাস থেকে তোমার রক্তটা এই সাইনো এট্রিয়াল কপাটিকা ভেদ করে, মানে ভেদ করে না, সাইনো এট্রিয়াল ফার্স্টে বলবা, সাইনো এট্রিয়াল কপাটিকা খুলে যাবে যখন এট্রিয়ামটা প্রসারিত হবে, তখন কি হবে? রক্তটা কার্বন-ডাইঅক্সাইডযুক্ত রক্ত এট্রিয়ামে ঢুকে যাবে, দেন এট্রিয়াম সংকুচিত হবে। অ্যাট দ্যাট টাইম এই দুটো কপাটিকা খুলে যাবে, এট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা খুলে যাবে, সেই সময় ভেন্ট্রিকল প্রসারিত অবস্থা থাকবে, তখন বলবা তখনই কার্বন-ডাইঅক্সাইডযুক্ত রক্ত এট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে আসবে। দেন বলবা ভেন্ট্রিকল সংকুচিত হবে, তখন এই দুটো কপাটিকা খুলে যাবে এবং বালবাস আর্টেরিয়াসে রক্ত ঢুকে যাবে, দেন বালবাস আর্টেরিয়াস থেকে সম্মুখে আওয়াটায় রক্ত চলে যাবে। সো এই হচ্ছে মোটামুটি ঘটনা। তো এইভাবে করে লিখে দিবা সুন্দর মতো ফ্লো চার্ট করে। এখন আমরা পড়ব হচ্ছে ধমনীতন্ত্র।